রাগ করিস না সোনা। কি করব বল, ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোর সাথে কথা বলা হয়ে ওঠেনি। আপনি কে বলছেন? আপনাকে আমি চিনি না তো। দিয়া সোনা, রাগ করিস না। তুই যদি এখন কথা না বলিস, আমি কান্না করে দিব, এখন বলে দিলাম। সবাই খালি আমার সাথে এমন করে। আহিরা বলতে বলতে ফুপিয়ে উঠল হালকা। রিয়ার রিয়ার কিয়ানকে নিয়ে তো বাড়াবাড়ি দেখে তার কান্না পাচ্ছে। যদি কিয়ানো আস্তে আস্তে এটির জন্য রিয়াকে পছন্দ করে তাহলে তার কি হবে, এসব ভাবতে সে আবারও ফুপিয়ে উঠল। আহিরাকে ফুপানোর শব্দ শুনে দিয়া তার রাগ দূরে রেখে বলে, কি হয়েছে জানো? কেউ কিছু বলেছে? তোর জামাই কিছু বলেছে? যদি বলে তাহলে আমি ওর নাক ফাটিয়ে দেবো একদম। না, উনি কিছু করেননি। ওনার আজকে জন্মদিন, আর ওনার সবকিছু রিয়া আপু করছে। মনে হচ্ছে আমি ওনার বউ না, রিয়া আপুই ওনার বউ। আমাকে আবার বলছে আমি যাতে রুমে না যাই, ওইখানে নাকি ওনাকে সারপ্রাইজের ব্যবস্থা করবে। তুই বলিসনি কিছু? নাকি বলদের মতো বসে আছিস? আমি কি করব? আমি জানতাম না ওনার জন্মদিন কবে, আর রিয়াপুর কাছ থেকেই তো জানতে পারলাম ওনার জন্মদিন। আহিরার কথা শুনে দিয়ার ইচ্ছে করলো এই মেয়েটার মাথায় দুটো বাড়ি মারতে। নিজের স্বামী অথচ অন্য একজন এসে ওর জায়গা দখল করার চেষ্টা করছে, সেটা আহিরা বোকার মতো হতেও দিচ্ছে। সে নিজের রাগটা ঝেড়ে ফেলে বলে, তুই আসলেই বলদ। রিয়া যে তোর জামাইকে পছন্দ করে সেটা তুই এখনো বুঝিসনি? বাহ, শিয়ালকে মুরগি আদি দিয়ে বসে আছিস। আমি কি করব বল? রিয়াপু মাঝে মাঝে আসে, আর আসলেই উনি ওনার উপর এমন অধিকার খাটায়। আচ্ছা, তোদের মধ্যে সব হয়েছে? মানে তোরা কি এখনো স্বাভাবিক কাপলদের মতো, নাকি আগের মতোই আছিস? কি সব হবে? তবে উনি আগের থেকে অনেকটাই বদলে গেছে। আজব ব্যবহার করে বলে উনি যখন বাড়িতে থাকবে সবসময় নাকি ওনার সাথে থাকতে হবে। রুম থেকে ওনার অনুমতি ছাড়া বাইরে বের হতে পারবো না। আরেকবার বের হয়েছি দেখে আমাকে বলে মুখ ভেঙে হাতে ধরিয়ে দেবে। হ্যাঁ। আহিরার কথা শুনে দিয়া কিছুটা ভেবেচিন্তে বলে, আচ্ছা শোন, আমি যা যা বলবো তাই তাই করবি। যদি না করিস তাহলে তোর সাথে কথা নেই বলে দিলাম। আর সবকিছু করার পর আমাকে ছবিও দিবি। কি করব বল, কিন্তু উল্টাপাল্টা কিছু বলবি না একদমই। চুপ কর, আমি যা বলবো তাই তাই করবি। এরপর দিয়া আহিরাকে কিছু বলতে থাকে। সেগুলো শোনার পর আহিরা প্রথমে রাজি না হলেও পরে দিয়ার ধমকে রাজি হয়ে যায়। কিন্তু আহিরা জানে না এমনটা করলে কি হতে পারে। কিয়ান হয়তো রেগেও যেতে পারে। ধরণীতে দিনের আলোকিত চাদর সরে গিয়ে অন্ধকারে ছেয়ে গেছে আরো ঘন্টাখানেক আগে। আজকে ঠান্ডাটাও আগের দিনের তুলনায় বেশি পড়েছে। আহিরা রুমের মধ্যে বসে বসে সারা রুমে ক্যান্ডেলে আগুন ধরাচ্ছে। রুমটা সম্পূর্ণ অন্ধকার করে রাখা, আর সারা রুমে গোলাপের পাপড়ি ছড়ানো, যার কারণে পুরো রুমটা অসম্ভব সুন্দর লাগছে ক্যান্ডেলের কোমল রঙের আলোতে। আহিরার পরনে ওয়াইন রেড রঙের শাড়ি। বিয়ের পর প্রথম শাড়ি পরল সে। রাহেলা চৌধুরী তাকে শাড়ি পরতে বলেননি, তার সুবিধা মতো জামা কাপড় পরতে বলেছিলেন, তাই শাড়ি পরার প্রয়োজন পড়েনি। পিঠ ছড়িয়ে তার চুলগুলো এলোমেলোভাবে ছড়ানো। আজকে হালকা সাজগোজো করেছে, ওষ্ঠ জুড়ে লাল রঙের লিপস্টিকের ছোঁয়া লেগে আছে। আজকে তাকে অজানা এক সৌন্দর্য ঘিরে ধরেছে। আর আজকে দিয়ার কথায় সবকিছুই করেছে আহিয়া, যদিও তার একটু ভয় লাগছে। কিয়ান যদি বকা দিয়ে এসব করার জন্য থাক, আজ না হয় একটু বকা খেয়ে নেবে, সমস্যা নেই। রিয়া যদি করতে পারে তাহলে সে পারবে না কেন? রিয়া তাদের রুমটাও সাজাতে চেয়েছিল, কিন্তু আহিরা কোনো রকমে রাহেলা চৌধুরীকে দিয়ে সেই রুমটা রিয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে, তারপরে এইসব কিছু করেছে। এতে অবশ্য রাহেলা চৌধুরী তাকে সাহায্য করেছেন। আহিরা শাড়ি পরতে পারে না, তাই রাহেলা চৌধুরী সুন্দর করে তাকে শাড়ি পরিয়ে দিয়েছেন। এই শাড়িটাও তিনি কিনে রেখেছিলেন আহিরার জন্য, আর আজকে সেটা কাজেও লেগে গেল। নিচ থেকে কিয়ানের গলার স্বর শুনতে পেয়ে আহিরা কিছুটা গুছিয়ে নিল নিজেকে, আবার রুমটা ভালো করে দেখে নিল কোনো কিছুর কমতি আছে কিনা। আহিরা নিচে যায়নি, কারণ সে কিয়ানকে নিজের মতো করে সারপ্রাইজ দিতে চাচ্ছে। এটা অবশ্য রাহেলা চৌধুরী তাকে বলেছেন এইভাবে সারপ্রাইজ দিতে। আহিরা গুটিসুটি পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এরপর সেখানে থাকা কিছু দামি পারফিউমের বোতলের মধ্যে একটা তুলে নিল, যেটা সবসময় কিয়ান ব্যবহার করে। কিয়ানের গায়ে আলাদা একটা মাতাল করা গন্ধ রয়েছে, যেটা শুধু কিয়ানের উপস্থিতিতে ভালোভাবে অনুভব করা যায়। আহিরা সেখান থেকে কিছুটা নিজের গলায় স্প্রে করে নিল। কেমন জানি ভয় ভয় লাগছে। কিয়ানের প্রতিক্রিয়াটা কেমন হবে সেটা ভাবতেই আহিরার গলা শুকিয়ে আসছে। আহিরা সেখান থেকে গিয়ে সোজা বেডের উপরে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। কত তাড়াতাড়ি দিন চলে যায়। কিয়ান আর তার বিয়ে কয়দিন আগে হয়েছিল, আহিরার মনে পড়ে কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। আহিরা বুঝতেই পারল না, সুখের সময়গুলো হয়তো সবসময় তাড়াতাড়ি পার হয়ে যায়। পুরো রুমটা দেখে মনে হচ্ছে কেউ বাসর ঘরের জন্য সাজিয়েছে। আহিরা ভেবে পায় না দিয়া এমন করে সাজাতে কেন বলেছে, এমনি সাজালেই তো হতো। কিন্তু এইসব ফুল দিয়ে সাজানোর কারণে মনে হচ্ছে আহিরা নতুন করে বাসর ঘর হবে আবারও।
তার বাসর ঘরের ঘটনাটাও বেশ হাস্যকর লাগে আহিরার কাছে। হঠাৎই দরজা খোলার শব্দ আহিরার কর্ণকুহরে পৌঁছাতে আহিরা চট করে পিছনে ফিরে তাকে আর কিয়ানের বিরক্তি ভরা মুখশ্রীটা দেখতে পায়। কিয়ানের দৃষ্টি তার সারা রুমে বোলানোর পর গিয়ে আটকে যায় লাল শাড়ি পরিহিত আহিরার দিকে। বিরক্তি হওয়া নেত্রপল্লব দুটো মুহূর্তে কেমন জানি শীতল সমুদ্রের মতো হয়ে যায়। আহিরা শাড়ির আঁচল ধরে নিজের আঙ্গুলের সাহায্যে অস্থিরতায় পেঁচাতে থাকে। কিয়ান ধীর পায়ে আহিরার দিকে আসতে থাকে আর আহিরার ভিতরে চলতে থাকে এক অজানা তাণ্ডব। কিয়ান আহিরার অতি নিকটে চলে এসেছে। আহিরা পিছাতে চাইলে কিয়ান শক্ত হাতে আহিরার লতানো কোমরটা নিজের সাথে মিশিয়ে নেয়। আহিরা লজ্জায় মাথা নত করে রেখেছে। কেন জানি তার এখন ভীষণ রকমের লজ্জা লাগছে। আহিরা লজ্জা পেতে দেখে কিয়ান বাঁকা হেসে নিজের মুখটা আহিরার কানের অতি নিকটে গিয়ে ফিসফিস করে বলে, তা আজকে এত আয়োজন কিসের? নতুন করে বাস করার ইচ্ছে হচ্ছে নাকি? অবশ্য তুমি চাইলে করতে পারি। ভার্জিন বউ আর কতকাল পালবো? কিয়ানের এমন কথা শুনে আহিরা আরো লজ্জায় আবিষ্ট হয়ে যায়। লোকটা এমন কথা বলছে কেন? আহিরা নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায়, তবে লাভ হয় না। কিয়ান আহিরার দিকে নেশালো চোখে তাকিয়ে বলে ওঠে, এত সেজেছো কেন? সব তো নষ্ট হয়ে যাবে। ওমা, নষ্ট কেন হবে? চট করে এই কথাটা বলে আহিরা চুপ হয়ে যায়। বোকার মতো কি সব যাতা বলছে সে। মাথা নষ্ট হয়ে গেছে তার। কিয়ান আহিরার কানের পিছনে চুল গুজে দিয়ে আবারও বলে, নিচে ছিল না কেন? আহিরা কিয়ানের দিকে চেয়ে নিম্নস্বরে বলল, আসলে ওই আমি আর কি রুমটা সাজাচ্ছিলাম। কথাটুকু বলতেই আহিরার সর্বাঙ্গ কম্পন ছড়িয়ে পড়ল। আর আহিরার এই কম্পন কিয়ান খুব নিকট থেকে অনুভব করতে পারল। তাই হাতের বাঁধটা আরেকটু গাঢ় করে তীর্যক কণ্ঠস্বরে বলল, কাঁপছে কেন? আমি মেরেছি তোমাকে নাকি অন্যভাবে ছুঁয়েছি? বউকে ছোঁয়ার আগে এত কাঁপাকাঁপি? ছুলে তো খুঁজেই পাওয়া যাবে না। আহিরা ঢের অস্বস্তিতে পড়ে গেল। সে যতটা ভালো ভেবেছিল ততটা ভালো কিয়ান নয়। লোকটার যতবারই তার সামনে মুখ খুলে আহিরা বরাবরই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে কিয়ান। কিয়ানের তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গন সমগ্র আহিরার ঘাট জুড়ে। মানুষটার গা থেকে মন মস্তিষ্ক দেহ মাতাল করা ঘ্রাণ হুড়মুড়িয়ে নাসারন্ধে প্রবেশ করছে আহিরার। অতি সন্তর্পণে শ্বাস টেনে নেয় সে। মুহূর্তেই শুরু হয় অন্তঃকরণে অনুভূতিদের বিচরণ। আহিরা আবারও ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু তার মতো মাত্র ৪৫ কেজি ওজনের মানুষ দ্বারা কিয়ানের মতো শক্তপোক্ত প্রশস্ত পক্ষ থেকে ছাড়ানো অসম্ভব একদমই। আহিরা আমতা আমতা করে ফের বলে ওঠে, আপনি কেক কাটবেন না? অনেকক্ষণ হয়েছে, এটা এনেছি। ওটা আগে কাটুন। কিয়ানের দৃঢ় আলিঙ্গনের বন্ধন খানিকটা শিথিল হতেই আহিরা তৎক্ষণাৎ নিজেকে মুক্ত করে নেয়। দ্রুত কিয়ানের কাছ থেকে সামান্য দূরে সরে আসে। টেবিলের উপর স্থাপিত চকলেটে আচ্ছাদিত কেকটি হাতে তুলে নিয়ে হাসজ্জ্বল মুখে কিয়ানের দিকে দৃষ্টিপাত করে। কিয়ান নিবিড়ভাবে নিরীক্ষণ করে আহিরার হাসি মণ্ডিত মুখশ্রী, যেন দীপ্তিমান নক্ষত্রের মতো আলোকোজ্জ্বল তার কোমল মুখখানি। আজ লাল শাড়িতে আবৃত আহিরাকে ঘিরে ধরেছে এক অপার্থিব সৌন্দর্যের মায়াবী আবরণ। কিন্তু সে কি জানে আহিরার এই অপরূপ সুষমা কিয়ানকে ভিতরে ভিতরে কত ভয়ঙ্কর তাণ্ডবে নিমজ্জিত করেছে? হয়তো জানে না। মেয়েটা অজান্তেই তাকে প্রতিদিন প্রতিক্ষণ আরো গভীর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। আহিরা জানতো না কিয়ান তার থেকে কত বছরের বড়। আজকে নিয়ে জানতে পারলো লোকটা ২৮-এর সীমানা অতিক্রম করে এখন ২৯-এর দোরগোড়ায়, অর্থাৎ কিয়ান তার থেকে গুনে গুনে ১২ বছরের জ্যেষ্ঠ। অথচ তাকে দেখে বোঝার উপায় নেই। এ সময় যেন তার উপর নিজের ছায়া ফেলতেও দ্বিধাগ্রস্ত। বয়সের ছাপ যেন তাকে এড়িয়ে চলে গেছে দূরদেশে। মাঝে মাঝে মনে হয় তার সাথে কিয়ান চায় না। কোথায় কিয়ান আর কোথায় সে? তবুও ভাগ্যের লীলা খেলায় সে কিয়ানকে পেয়েছে। প্রথম প্রথম মনে হতো হয়তো কিয়ানকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে বড় ভুল। এমন গম্ভীর একরোখা বদমেজাজি এক পুরুষের সঙ্গে কেমন করে জীবনের সমস্ত প্রহর পার করবে সে ভাবলেই আহিরার অন্তরে বয়ে যেত এক অদৃশ্য ঝড়। তবে সময়ের পরিধি তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিয়ানের চেয়ে উপযুক্ত জীবনসঙ্গী সে খুঁজলেও পৃথিবীর কোনো প্রান্তেই হয়তো পেত না। আহিরা কিয়ানের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, তাড়াতাড়ি কাটুন, দাঁড়ান বাকিদেরও ডেকে আনি। বলেই চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে কিয়ানের শক্তপোক্ত হাত দ্বারা আহিরার নরম হাত জোড়া আঁকড়ে ধরে। এর নিজের অতি নিকটে নিয়ে এসে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে ওঠে, তোমার মতো গাধার দুটো দেখিনি। বাকিদের ডাকবে কেন? ওমা, তাহলে কি আপনি একা একা কেক কাটবেন? বাকিদের ছাড়া কি করে কেক কাটবো বলেন? কিয়ান সত্যি বিরক্ত হলো। এই মেয়ে এতটা বোকা কেন? বেছে বেছে ভাগ্য করে একটা বউ পেয়েছে। দুনিয়ার সবকিছু বুঝে খালি তাকে ছাড়া। কিয়ান আবারও বলে, কাউকে লাগবে না। নিচে কেক কেটেছে সবার সাথে। সবাই সবার রুমে এখন। কিন্তু যে শাট আপ আহিরা, সবকিছু কি তোমাকে বুঝিয়ে বলতে হয়?
সাইফান কিয়ানের কথায় আহিরা নিশ্চুপ হয়ে গেল। সে কি সত্যি কিছুই বুঝতে পারে না? হয়তো তাই, না হলে কিয়ানের কথার মানে বুঝতে পারত। আহিরাকে নীরব হতে দেখে কিয়ান আহিরার আঁচল ভেদ করে তার নরম দেহখানি নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। কিয়ান আহিরার থেকে বেশ লম্বা, যার কারণে আহিরা কিয়ানের ঠিক মুখ বরাবর। কিয়ানের সামনে দাঁড়ালে তার মাথাটা সোজা গিয়ে থাকে কিয়ানের বক্ষে। কিয়ানের চোখে আজ আহিরা অন্য কিছু দেখছে, যার অর্থ সে কিছুটা হলেও বুঝতে পারছে। একরাশ লজ্জা এসে তাকে আড়ষ্ট করে তুলছে। চাইলেও লজ্জার এই বেড়া জাল থেকে নিজেকে বের করতে পারছে না। কিয়ানের চোখে খেলা করছে এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতিগুলোর নাম আহিরা জানে, খুব ভালো করেই জানে। শ্রেয়ার গলা শুষ্ক হয়ে উঠেছে, মুখ ধরফড় করছে। আহিরার হৃদযন্ত্রের গতি অত্যন্ত বেসামাল, ভয়াবহ রূপ ধারণ করেছে, যেন এক একটা স্পন্দন কিয়ানের স্পর্শে কেমন জানি তার শরীর অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। বারবার কিঞ্চিত দূরত্ব রাখেনি কিয়ান। কিয়ানের মুখটা আহিরার কর্ণের কাছাকাছি এনে তার কর্ণের পাতায় কিয়ানের শুষ্ক ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিতে আহিরার সারা শরীর কম্পিত হয়। সেই কম্পন কিয়ানও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। কিয়ান কণ্ঠস্বর অতীব নেশাক্ত, প্রগাঢ়, এক নিঃসংকোচ মায়াময় আবেদন করে বসে। এমন হবে বউ, সম্পূর্ণরূপে। আহিরা নেত্রদ্বয় বুঝে আসে, চক্ষু কার্নিশ ছুঁয়ে নেমে যায় জল। এই অশ্রু দুঃখের নয়, বরং সীমাহীন সুখের। এত হৃদয় নিংড়ানো কেন? বাক্যটা কি করে জবাব দিবে ও? কিয়ানের কণ্ঠ থাকা ব্যাকুলতা আহিরা উপলব্ধি করতে পারছে খুব ভালো করে। কিয়ানকে ভীষণ রকমের ভালোবেসে ফেলেছে নিজের অজান্তে। লোকটাকে না দেখলে তার মনটা কেমন আনচান করে, মনে হয় ছুটে লোকটার কাছে চলে যায়। সেখানে তো এই সামান্য আবদার কিছুই নেই। সে তার স্বামীর জন্য প্রাণটাও দিতে রাজি। আহিরা তার কম্পিত অধৈর্যরা নাড়িয়ে কিছু বলতে চাইছে, কিন্তু লজ্জায় তার কম্পিত অধৈর্যরা নাড়িয়ে কোনো বাক্য বের করতে পারছে না। আহিরাকে কিছু বলতে না দেখে কিয়ান আবারও ব্যাকুল কণ্ঠস্বরে বলে, এই প্রতীক্ষার দহনের রীতি টানা বউ। প্রতীক্ষার দহন বড্ড যন্ত্রণা দেয়। আর যদি উত্তর না দাও, তাহলে কোনোদিন পাবে না আমায়। কিয়ানের শেষ বাক্যটা আহিরার কর্ণকুহরে প্রবেশ মাত্রই আহিরার অন্তরাত্মা কেঁপে উঠল। কিয়ানের সাথে দূরত্ব সে কোনো কালে মেনে নিতে পারবে না। এতদিনে এটা বুঝেছে এই লোকটা ছাড়া সে শূন্য। তার মৃত্যু হোক, তারপরে যাতে তাদের দূরত্ব না ঘটুক, তাহলে সে সত্যি নিঃস্ব হয়ে যাবে। কিয়ানকে ছাড়া থাকার মতো সাহসী মেয়ে হয়ে ওঠে সে, আর হতেও চায় না কিয়ানকে ছাড়া থাকার মতো সাহসী। আহিরা কাপা কাপা অধৈর্যরা নাড়িয়ে আবারও কিছু বলতে চাইল, তবে আবারও ব্যর্থ হলো। মনে হচ্ছে কেউ তার কণ্ঠনালীতে থাকা শব্দের ভান্ডারটাকে আটকে রেখেছে, যার জন্য চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। আহিরা কঠিন এক কাজ করে বসলো, এছাড়া আর কোনো পথ খুঁজে পেল না। তার কাপা কাপা অধৈর্য গোল কিয়ানের গালে রাখলো। এতে করে তার সারা শরীরে আবারও অজানা কম্পন ছড়িয়ে পড়ে। কিয়ানের গাল ছুঁতে তার বেশ বেগ পেতে হচ্ছে। কিয়ান হয়তো বুঝলো আহিরার অবস্থাটা, তাই শক্ত হাতে আহিরার নরম দেহটা উঁচু করে ধরে, যার কারণে আহিরাকে আর বেগ পেতে হয় না। কিয়ানের সারা হাত বিচরণ করছে আহিরার উন্মুক্ত হওয়া কোমর জুড়ে। আহিরা লজ্জায় আড়ষ্ট হয়ে কিয়ানের বক্ষে নিজের মুখশ্রী লুকিয়ে ফেলেছে। লজ্জায় মুখ তুলে তাকানোর মতো সাহস হচ্ছে না। কিয়ান আহিরাকে পাজাগোলা করে তুলে নিয়ে নেয়। অধর জুড়ে খেলছে এক প্রাণবন্ত হাসির রেখা। আহিরা শরীরের ভাজে ভাজে খেলে গেল তরঙ্গ, এবং শাড়ির ভাজে প্রিয় মানুষটার হাতের ঈষৎ বিচরণ করছে। গোলাপের পাপড়ি বিশিষ্ট বিছানায় আহিরাকে বসিয়ে দেয়। সারা রুম জুড়ে ক্যান্ডেলের কোমল আলোয় ভরে উঠেছে, যার আলোয় কিয়ান আর আহিরার উপর উপনীত হচ্ছে। কোমল আলোয় চোখে পড়ে কিয়ানে, তার মুখশ্রী পানে রাখা অনিমেষ অপলক দৃষ্টিনেত্র, যেখানে খেলা করছে একরাশ নেশা, যা সম্পূর্ণ তাকে ঘিরে। কিয়ানের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নত মস্তিষ্কে হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধর মিলল। কিয়ান আহিরার অধরে মগ্ন হতে লজ্জা মাখা নেত্রদয় কিয়ানের দিকে তাক করতে কিয়ানের ভালোবাসার আকুতি বুঝতেই চোখ মুখ খিচে বন্ধ করে নিল। কিয়ান আহিরার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে বাতল নিজের শক্ত দুহাতে। এরপর মগ্ন হলো সম্পূর্ণ আহিরার মাঝে। ধরণীতে নব্যদিনে সূত্রপাত ঘটেছে আরো ঘণ্টাখানেক আগে। বাহির থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। সূর্য হয়তো মাথার উপরে উঠেও গেছে এতক্ষণে। সারা রুম জুড়ে অন্ধকার বিরাজমান, সেদিকে চোখ যাচ্ছে, অন্ধকার দেখাচ্ছে, তবে রুমটা হালকা আলোকিত হয়ে আছে পর্দার আড়াল থেকে ভিতরে আসা আলো দ্বারা। কিয়ানের উন্মুক্ত বক্ষ পিঞ্জিরায় গুটিসুটি মেরে গভীর নিদ্রায় আচ্ছন্ন আহিরা। কিয়ান নিজেও গভীর নিদ্রায় আচ্ছন্ন। সে সচরাচর এত সময় নেই, ঘুমায় না। কিয়ানের ঘুম কিছুটা হালকা হয়ে আসে আহিরার অবাধ্যভাবে উঠতে থাকা কেশগুলো কিয়ানের মুখমণ্ডলে আসার কারণে। কেশগুলোর কারণে নাকে সুরসুরি অনুভব হচ্ছে, তাই ঘুমটা ছুটে গেছে। কিয়ান কপাল কুচকে নেত্রজোড়া মেলে তাকাতে নিজের বাহুদণ্ডে আহিরাকে দেখতে পেয়ে কপাল কুচকানোটা নিমিষে মিশে গিয়ে এক ধরনের ভালো লাগা কাজ করলো। আহিরার গলদেশে অসংখ্য
লালচে দাগ ফুটে উঠেছে, যা তারই দেওয়া ক্ষত। এটা কি আসলেই ক্ষত? না, একদমই না, এটা তাদের ভালোবাসার সাক্ষী। আহিরা চাদর দিয়ে নিজের সম্পূর্ণ শরীর মুড়িয়ে নিয়েছে, যেটা দেখে কিয়ান আরেক দফা ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। কিয়ান হাত বাড়িয়ে আহিরার মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে দেয়, যাতে তার বউয়ের ঘুমাতে কোনো প্রকার সমস্যা না হয়। কিয়ানের নজরে পড়ে আহিরার ফুলে থাকা ওষ্ঠদ্বয়ের দিকে। কেমন ফুলে রয়েছে! কিয়ান তার আঙুল জোড়া আহিরার ওষ্ঠজোড়ায় ছোঁয়াতে ঘুমের মাঝেও আহিরা কেঁপে ওঠে। কিয়ান চোখ বুলিয়ে রুমটা দেখতে পায় ক্যান্ডেলগুলো নিভে গিয়েছে। রাত বাড়ার সাথে সাথে কেকটা সেই অবস্থায় পড়ে আছে। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দে কিয়ান দরজার দিকে তাকায়, বেশ বিরক্ত বোধ করে। সে না বের হওয়া পর্যন্ত তার রুমে আসার সাহস কেউ করে না। তাহলে এটাকে কিয়ান পাত্তা দিতে চাইল না ব্যাপারটা, কিন্তু একইভাবে বারবার কেউ দরজায় কড়া নাড়ছে। দরজা ধাক্কানোর শব্দে আহিরার ঘুম ছুটে গেছে। সে ধরফর করে চোখ মেলে তাকাতে কিয়ানকে উন্মুক্ত দেখতে পায়। সারা শরীরে অসম্ভব ব্যথায় জর্জরিত হয়ে ওঠে। এতটা ব্যথার কারণ আহিরা বুঝতে পারল না। আবার দরজা ধাক্কানোর শব্দে আহিরা কেঁপে ওঠে। সে নিজের দিকে তাকাতেই তার গতকাল রাতের ঘটে যাওয়া সবকিছু মনে আসতে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। নিজেকে লুকানোর আপ্রাণ চেষ্টা চালায়। বাহির থেকে ভেসে আসা শব্দটা আহিরার অস্থিরতারও বাড়িয়ে তুলেছে। কিয়ান বিরক্তির সাথে বিছানা থেকে উঠে চলে যায় দরজার দিকে। আহিরা অবাক চোখে কিয়ানের পিঠ দেখতে থাকে। ফর্সা পিঠটা রক্তাক্ত হয়ে আছে, মনে হচ্ছে কেউ নখ দিয়ে নকশা বানিয়েছে। আর এটা যে আহিরা নিজেই করেছে এটা বুঝতে সময় লাগলো না। তীব্র অপরাধ বোধে মাথাটা নুইয়ে পড়ে তার। দরজার ওপাশে কে আছে জানা নেই তার, তাই নিজেকে আড়াল করার চেষ্টায় রইল সে। কিয়ান দরজা খুলতে বাহিরে দাঁড়িয়ে থাকা রিয়াকে দেখতে পায়, যে কিনা আবার দরজা ধাক্কা নিতে দিচ্ছিল। কিয়ান দরজা খুলতে কিয়ান কেমন অবস্থা দেখে রিয়ার বুকটা ধক করে ওঠে। তারপরও নিজেকে সামলে জিজ্ঞাসা করে, তোমাকে কখন থেকে ডাকছি, শুনছো না কেন? রুমে এতক্ষণ কি করছিলে? রিয়ার কথা কিয়ানের সকাল সকাল মেজাজটা বিগড়ে যায়। একই সকাল সকাল এইভাবে অসভ্যের মতো দরজা ধাক্কাচ্ছিল, এখন আবার এমন প্রশ্ন করছে। কিয়ান ক্ষিপ্ত গলায় বলে, যা ইচ্ছে করার করছে, তাতে তোমার কি? একটু জানো না সকাল সকাল কারো রুমে দরজা এইভাবে ধাক্কানো ঠিক না? কিয়ানের কথায় রিয়ার বুকটা আবারও কেঁদে ওঠে। কিয়ানের গালে গলায় নখের আঁচড়ের দাগগুলো জানান দিচ্ছে কিয়ান আর আহিরের মাঝে কি ঘটেছে, যেটা মুহূর্তে তাকে ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এতটা কষ্ট কোনোদিনও অনুভব হয়নি। তার মানে কিয়ান আহিরাকে সম্পূর্ণরূপে মেনে নিয়েছে। রিয়া ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালালো, তবে সে ব্যর্থ। না চাইতেও নেত্র বেয়ে অশ্রুকণা বেয়ে পড়ল তার গাল বেয়ে। কিয়ান আরো বিরক্ত হলো, তাই মুখের উপর দরজা লাগিয়ে দিল টাস করে। রিয়ার নেত্রদায় বন্ধ করে অশ্রুকণা ঝরতে থাকে। এটাই তার নিত্যদিনের সঙ্গী এখন। আহিরা চাতক পাখির মতো দরজার দিকে তাকিয়েছিল। কিয়ানকে হঠাৎ এইভাবে টাস করে দরজা লাগাতে দেখে আহিরা কিছুটা ভয় পেয়ে ওঠে। কিয়ানের মুখশ্রীতে ফুটে আছে বিরক্তির স্পষ্ট ছাপ, যা বলে দিচ্ছে রিয়ার উপস্থিতি তাকে ভীষণভাবে বিরক্ত করে তুলেছে। আহিরা বাইরে থেকে ভেসে আসা রিয়ার সকল কথা শুনেছে, তাই বুঝতে সময় লাগেনি এটা রিয়া ছিল। আহিরা নিজেকে আরেকটু আড়াল করতে চেয়েছিল, সেটা আর করে ওঠা হয়ে উঠল না। তার আগে কিয়ান হুট করে এসে তার কোমর আঁকড়ে ধরে সেখানে মুখ গুজে দেয়। আহিরা ধরফর করে সরে যেতে চাইলে কিয়ানের শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে যায়, তাই চাইলেও নড়তে পারে না। আহিরা নিশ্চুপভাবে বসে রয়। আকাশের নীলচে রং পাল্টে গিয়ে কমলার মতো রং ধারণ করেছে। পক্ষীরাজরা ডানা মেলে নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে দল বেঁধে। রাস্তাঘাটে মানুষজন ভরে গেছে। বিকেল হওয়ায় অফিসে ছুটি থাকায় মানুষরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, যার কারণে রাস্তাঘাটে চলাচল করাটা কঠিন হয়ে উঠেছে। ঢাকা বরাবরই ব্যস্ত নগরী। রাত হোক বা দিন, সবসময় গাড়ি সহ অন্যান্য যানবাহনে যাতায়াত লেগেই থাকে। ব্যস্ত পথ দিয়ে ছুটে চলেছে কিয়ানের গাড়ি। পাশেই আহিরা গভীর নিদ্রায় তলিয়ে রয়েছে কিয়ানের কাঁধের উপর। কিয়ান অতি সাবধানতার সাথে গাড়ি ড্রাইভ করছে, যাতে আহিরার কোনো রকম সমস্যা না হয়। বিশেষ কাজের জন্য তাকে রাজশাহীতে যেতে হচ্ছে, তাই আহিরাও তার সাথেই যাচ্ছে। কিয়ান যেখানে যাক না কেন আহিরাকে নিজের সঙ্গে করে নিয়ে যায়। দেখতে দেখতে তাদের বিয়ের 2 বছর হয়ে গেছে। আহিরার 1 মাস পর ভর্তি পরীক্ষা আছে, সেটা নিয়ে আহিরা বেশ চিন্তায় থাকে। তবে কিয়ান সময় পেলেই তাকে পড়াতে অনেক সাহায্য করে, তাই সমস্যা হলেও কিয়ান সুন্দর করে বুঝিয়ে দেয়। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা আরও গাঢ় হয়ে উঠেছে। কিয়ান যতটুকু সম্ভব আহিরাকে সময় দেওয়ার চেষ্টা করে। আহিরার খারাপ লাগা ভালো লাগা সবকিছুই যেন কিয়ানেরই এখন। মেয়েটাকে সে চোখে হারায়। আহিরাও কিয়ানের ভালোবাসা পেয়ে দিনকে দিন বাচ্চা হয়ে উঠছে যেন। আহিরার এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হয়, যার কাছে সব আছে। তাকে ভালোবাসার জন্যে, তার জন্য চিন্তা করার জন্যে, তাকে যত্ন করে আগলে রাখার মানুষ রয়েছে। বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি রয়েছে, যারা শ্বশুর শাশুড়ি কম, বাবা মা বেশি আহিরার কাছে। আর কিয়ান তার শব্দ শুনলেও পাগল হয়ে যায়। আহিরার মতো কজন
মেয়ের ভাগ্য এত সুখের হয় হয়তো হাতে গোনা কয়েকজনার। আহিরার জীবন বেশ ভালোভাবেই কাটছে। সংসার, স্বামী সবকিছু মিলিয়ে তার পরিপূর্ণ জীবন। এর থেকে বেশি কিছু তার প্রয়োজন নেই। মাঝে মধ্যে আহিরা রাতে দুঃস্বপ্ন দেখে কিয়ান তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তাকে অন্ধকারে মোড়ানো রুমের মধ্যে একা করে চিরতরের জন্য গায়েব হয়ে যাচ্ছে। তখন মাঝরাতে চিৎকার করে উঠে বসে আর কিয়ানকে শক্ত করে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে আর নিজের অগণিত অশ্রুদানা দিয়ে কিয়ানের কাঁধের কাপড় ভিজিয়ে ফেলে। কিয়ানের শত সান্ত্বনা তার এই ভয়কে কাটিয়ে দিতে পারে না। কিয়ান বারবার তাকে ভরসা দেয় এটা শুধুমাত্র দুঃস্বপ্নের বাইরে কিছু নয়, কিন্তু আহিরা সেটা মানতে পারে না। মনে হয় তার এই সুখ বেশি দিন টিকবে না। সুখের দিনগুলো অতি তাড়াতাড়ি চলে যায়, তারপর আবারও শুরু হয় দুঃখের দিন। এর মানে আহিরার জীবনে বড় ঝড় আসবে। আহিরা আবারও একই রকম স্বপ্ন দেখেছিল কিছু সময় আগে। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে লাল করে ফেলেছিল। কিয়ান কোনো রকমে আহিরাকে শান্ত করে, আহিরার মাথাটা নিজের কাঁধে নিয়ে রেখেছিল আর আহিরা ফোপাতে ফোপাতে একসময় গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল। দিনের আলো ফুরিয়ে ধরণীতে কালো আধারে ছেয়ে গেছে। আরো ঘণ্টাখানেক আগে আকাশে প্রতিদিনের মতো মস্ত বড় চাঁদ উঠেনি, তবে আজ উঠেছে আধা ভাঙা চাঁদ। তবে এই চাঁদের তেমন কোনো রশ্মি নেই, আকাশে তেমন তারার দেখাও মিলছে না আজকে অন্য দিনের তুলনায়। আহিরার চেতনা ফিরতে চোখ মুখ কুঁচকে আসে নিজেকে অপরিচিত জায়গায় দেখে। নেত্রদয়ে ঘুমের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি, যার জন্য ঠিকমতো চোখ খুলে রাখা দায়ী হয়ে দাঁড়িয়েছে। আহিরা কোনো রকমে বিছানার সাথে হেলান দিয়ে বসে পড়ে। সারা রুমে চোখ বুলিয়ে বুঝতে পারল এটা কিয়ানদেরই বাড়ি। এই বাড়িতে এর আগে কোনোদিনও সে আসেনি, আজই প্রথমবারের মতো এলো। এখানে তার দাদি শাশুড়ি আর চাচা শ্বশুরেরা থাকে। বিয়ের সময় আর ঈদের সময় দেখা হয়েছিল, এরপর আর কোনো প্রকার দেখা হয়নি। তবে মাঝে মধ্যেই বাড়ির সবার সাথে ফোনে কথা হয়, আর সে এখানে এসেও এইভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিনিসটা নিশ্চয়ই খুবই দৃষ্টিকটু দেখাচ্ছে। সবাই কি ভাবছে তার ব্যাপারে আহিরা চটপট উঠে পড়ে বিছানা থেকে আর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্যে। কটা বাজে সেটা তার জানা নেই, তবে জানালা দিয়ে বাইরে অন্ধকার দেখে বুঝে গেছে রাত নেমে এসেছে। আর কিয়ানকেও কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আহিরা আস্তে করে রুম থেকে বেরিয়ে পড়ে। নিচে থেকে অনেক মানুষের হাসাহাসি আর কথোপকথনের শব্দ তার শ্রবণেন্দ্রিয়তে ভেসে আসছে। আহিরা এক দফা ভাবলো নিচে যাবে না, আবার মনে হলো যতই হোক সে এই বাড়ির বউ, তার উচিত সবার খোঁজ খবর নেওয়া। তাই বেশি না ভেবে আহিরা সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। নিচে নামতে অনেক পরিচিত মুখশ্রী দেখতে পায়, তার মধ্যে রিয়াও রয়েছে। রিয়াকে এখানে দেখে আহিরা কিছুটা অবাকই হয়ে যায়। রিয়া এখানে কি করছে ভাবতে ভাবতে নিচে নামতেই হঠাৎ প্রিয়া ভাবি বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। এতে করে সকলের দৃষ্টি গিয়ে পড়ে আহিরার উপর। প্রিয়ার হঠাৎ এমন ডাকে আহিরা কিছুটা অস্থির হয়ে পড়ে, সে ভয়ও পেয়ে যায় কিছুটা। প্রিয়া বসা থেকে দৌড়ে এসে আহিরাকে ঝাঁপিয়ে ধরে। প্রিয়ার আহিরা সমবয়সী হওয়ায় প্রিয়ার সাথে আহিরার বেশ ভালোই বনছে। প্রিয়া আহিরাকে জড়িয়ে ধরে রেখেই উৎফুল্লতার সাথে বলে ওঠে, আহা ভাবি, তোমাকে এতগুলো দিন মিস করেছি জানো। কেমন আছো তুমি? আহিরার অধর কোণে হাসির রেখা ফুটে ওঠে। সে প্রিয়ার পিঠে হাত রেখে হাসি মুখে বলে, খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, কিন্তু তোমাকে পেয়ে আরো ঝাক্কাস ভালো হয়ে গেছি। হঠাৎই পিছন থেকে আমিনা চৌধুরীর কণ্ঠ ভেসে আসে, আরে নাত বউরে বইতে দে, এমনে দাঁড় করাইয়া রাখছস কেন? প্রিয়া আহিরাকে ছেড়ে দিয়ে তার হাত ধরে সবার কাছে নিয়ে আসে। আহিরা সকলকে সালাম দেয়। আহিরা আসায় আড্ডা মহলটা মুহূর্তে আরো জমজমাট হয়ে ওঠে। সকলে আহিরাকে ঘিরে রয়েছে। আহিরার বেশ ভালো লাগে চৌধুরী বাড়িটা। এই বাড়ির প্রতিটা মানুষই অত্যন্ত ভালো মনের মানুষ, খুব সহজে মানুষকে আপন করে নেয়। আহিরার মনটা ভরে ওঠে এমন একটা পরিবার পেয়ে। এদিকে আহিরার আগমনে রিয়া বেশ বিরক্ত হয়ে উঠল। এতক্ষণ তাকে ঘিরে সবাই ছিল, কিন্তু এখন আহিরা আসায় সবাই আহিরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মনে হচ্ছে এখানে রিয়ার কোনো অস্তিত্বই নেই। রিয়া প্রিয়ার খালাতো বোন। চৌধুরী পরিবারের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছাড়াও আরও একটা সম্পর্ক রয়েছে, সেটা হলো রিয়া প্রিয়ার খালাতো বোন। রিয়া কিয়ানের রাজশাহী আসার খবর পরপরই এখানে ছুটে এসেছে। সে ভেবেছিল কিয়ান এখানে একা আসবে, তাই সেও ছুটে এসেছে। কিন্তু কিয়ান যখন এই বাড়িতে প্রবেশ করলো তখন তার বাহুদয় ঘুমন্ত আহিরাকে দেখতে পায়, যেটা দেখার পর রিয়ার রাগে মাথা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল মুহূর্তেই সে সবকিছু ধ্বংস করে দিবে। আহিরা নামের মেয়েটাকে সে দু চোখে সহ্য করতে পারে না। যদি পারত তাহলে আহিরার গলা চেপে মেরে ফেলতো এতক্ষণে। তার সুখ নষ্ট করে নিজে এত সুখে আছে সেটা রিয়া কিছুতেই মানতে পারছে না। রিয়া সেখান থেকে উঠে বাড়ির বাইরে বাগানে চলে আসে। হাতে থাকা ফোন দিয়ে কাউকে একটা ফোন দিতে কয়েক মুহূর্ত পর অপর পাশের ব্যক্তি ফোনটা তুলতে রিয়া দাঁতে দাঁত খিচিয়ে বলে, তুই কালকের মধ্যে রাজশাহী আসতে পারবি?
শোন, তোকে আসতেই হবে, তাই তাড়াতাড়ি বের হ। অপর পাশে থাকা নাদিম তার অধরে ঝুলে থাকা নিকোটিন ধরে রেখে গম্ভীর কণ্ঠে বলে, বাট হোয়াই? আমি পারছি না আর, বিশ্বাস কর। কিয়ানের সাথে ওই মেয়েকে আমি আজও মেনে নিতে পারিনি, আর না পেরেছি কিয়ানকে ভুলতে। তুই আমাকে হেল্প কর ওই মেয়েকে কিয়ানের জীবন থেকে সরিয়ে ফেলার জন্য। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাহলে আমার জন্য এতটুকু করে দে। রিয়ার কণ্ঠস্বর কথা বলার সময় অসম্ভবভাবে কাঁপছিল, যেটা ফোনের অপর পাশে থাকা নাদিমও উপলব্ধি করতে পেরেছে। কিয়ার নামটা শুনতে শুনতে নাদিমের কান পচে গেছে, ঘৃণাও করে কিয়ার নামটা আসাতে মানুষটাকেও। নাদিম আর রিয়া বেস্ট ফ্রেন্ড, তবে নাদিমের মনে রিয়ার জন্য বন্ধুত্বের থেকে বেশি কিছু রয়েছে, যাকে এক কথায় ভালোবাসা বলা চলে। তবে আজ পর্যন্ত রিয়াকে নিজের মনের কথা বলা হয়ে ওঠেনি নাদিমের, আর বলেও লাভ হবে না, কারণ রিয়ার সবটা জুড়ে কিয়ানেরই বিচরণ, যেটা এত বছরেও পাল্টায়নি। সেখানে তার কথায় কিভাবে পাল্টাবে? তবে সে রিয়ার জন্য সব করতে পারে, সব মানে সব। যদি কারো জানও নিতে হয়, সেটাও সে দুবার ভাববে না করার আগে। ভালোবাসা হয়তো এমনই হয়, ভালোবাসার জন্য সব করা সম্ভব, শুধুমাত্র সেই মানুষটার মুখে হাসি ফোটানোর জন্যে। নাদিম দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে অধরে থাকা নিকোটিনের ধোঁয়া আকাশে উড়িয়ে দিয়ে বলে, কি করতে হবে? আমি তারপর তোকে সব বলছি। জানিস, আহিরা যখন আশেপাশে থাকে তখন সবাই আমাকে কেমন ভুলে যায়। একটু আগেও সবাই আমাকে নিয়ে মেতেছিল, আর এখন ওই আহিরাকে নিয়ে মেতে আছে। জানি কিয়ান ওই আহিরাকে অনেক ভালোবাসে। কেমন কোলে করে নিয়ে এলো, আবার কড়াভাবে বলেও গেল যে তার বইয়ের ঘুমে যেন কেউ ব্যাঘাত না ঘটায়। আচ্ছা নাদিম, আমি কি খুব খারাপ? ওই আহিরার মতো কি সুন্দরী না আমি? কিয়ান কেন আমায় ভালোবাসলো না? আমাকে কি একটু ভালোবাসা যেত না? বলতে বলতে রিয়া কিছুটা ফুপিয়ে উঠল। নাদিম ফোনের ওই পাশে কিছুই বলল না, শুধু ওই নীরব শ্রোতার মতো সবটুকু শুনলো। অনুভব করলো রিয়ার প্রতিটা কথা, যা তার অন্তঃকরণে ভীষণভাবে দাগ কাটে। যতবারই রিয়া কিয়ানের জন্য কাঁদে, ততবারই নাদিমের হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়। কি রিয়া জানে না? তাই তো মন খুলে সবকিছু বলে দেয়, বুঝতেও পারে না রিয়ার এই ছোট ছোট কথাগুলো কতটা কষ্ট দেয় নাদিমকে। নাদিমের সাথে কথা শেষ হতেই রিয়া বাড়ির ভিতর গিয়ে সোজা উপরে গেস্ট রুমে চলে যায়। হঠাৎ রিয়ার আগমনে সবাই একটু অবাকই হয়, কারণ রিয়া এখানে তেমন একটা আসতে চায় না। ইউসুফ চৌধুরীরা 2 ভাই আর 1 বোন। আমিনা চৌধুরী রাজশাহী ছেড়ে ঢাকার মতো ইট পাথরের শহরে যেতে চায়নি নিজের স্বামীর ভিটা ছেড়ে। এই বাড়িটাও তার স্বামীরই তৈরি করা। ইকরামুল চৌধুরী গত হয়েছেন আরও 10 বছর আগে, আর স্ত্রী হিসেবে আমিনা চৌধুরী এখানে বসবাস করাটাকে মেনে নিয়েছেন। ইউসুফ চৌধুরীর বাড়ির বড় ছেলে, তারপর তার বোন জবা, মেহেরিমা চৌধুরী, সবার ছোট প্রিয়ার বাবা ইলিয়াস চৌধুরী, তার 1 মেয়ে আরেক ছেলে প্রিয়া বড়, আর তার ভাই 11 বছরের। প্রভাতের প্রথম আলোয় সারা ধরণী আলোকিত হয়ে উঠেছে। নিস্তব্ধ রাতের দীর্ঘ নিঃশ্বাস মিলিয়ে গেল আলো আঁধারির অরুণ রেখায়। দূরের দিগন্তে সূর্য ধীরে ধীরে উন্মোচন করছে তার দীপ্তিময় অস্তিত্ব, আর তার আলোয় প্রতিটা পাতা, প্রতিটা ঘাসের ফোঁটা শিশিরে ঝলমল করে উঠছে। বাইরে থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। আহিরার ঘুম ছুটে যেতে চোখ মেলে তাকাতে নিজেকে কিয়ানের বাহু দণ্ডে আবদ্ধ পায়। আহিরার স্পষ্ট মনে আছে সে রাতে আমিনা চৌধুরী আর প্রিয়ার সাথে ঘুমিয়েছিল। তাহলে এখানে কিভাবে এলো? কিয়ান গভীর নিদ্রায় তলিয়েছে। আহিরা বুঝলেই মশাই তাকে সেখান থেকে নিয়ে এসেছে। কাল রাতে আমিনা চৌধুরীর কাছ থেকে গল্প শোনার জন্য সে আর প্রিয়া আমিনা চৌধুরী রুমে শুয়েছিল। আহিরা কিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি স্নিগ্ধ লাগছে মানুষটিকে। কিয়ানকে যতবার দেখে ততবারই আহিরার মনে হয় আল্লাহ হয়তো কিয়ানকে অতি যত্ন সহকারে সময় নিয়ে গড়েছেন। আহিরা হাত বাড়িয়ে কিয়ানের আঁকি পল্লবে আঙ্গুল বুলায়, বেশ বড় পল্লবগুলো। বেলা কটা বাজে সেটা তার জানা নেই, আর এইভাবে বাড়ির বউ হয়ে রুমে বসে থাকাটাও একদম ঠিক না। তাই কিয়ানের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আহিরা, অতি সাবধানে, যাতে কিয়ানের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আহিরা সফল হয়। আহিরা গুটি গুটি পায়ে বিছানা থেকে নামতে পেছন থেকে হঠাৎ হ্যাচকা টানে ছিটকে গিয়ে কিয়ানের বুকের উপর পড়ে। আহিরা কয়েক মুহূর্তের জন্য ভয়ে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। হঠাৎই কিয়ানের ঘুম ঘুম রাশভারী কণ্ঠস্বর কানে আসতেই আহিরা পিটপিট করে চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকা কিয়ানকে দেখতে পায়। তোমাকে বলেছি না আমার ঘুমের সময় বিছানার বাইরে পা রাখতে মানা করেছে? তারপর সাহস কি করে হয়ে ওঠার? ইয়ে মানে আপনি ঘুমান না প্লিজ, আমাকে নিচে যেতে হবে। নিচে যেতে দিন আমায়। সবাই কি ভাববে বলুন? আমি এবারই বউ তো, তাই না? সকাল সকাল এভাবে রুমে বসে থাকলে সবাই কি ভাববে? সব সময় তো থাকি, আজকে যেতে দিন। তুমি আমার বউ, তুমি আমার বউ, এই বাড়ির না। সো জামাই সেবা করো আগে, তারপর দুনিয়ার সেবা করার কথা ভাবো।
উফ, আপনি এমন কেন? ছাড়ুন তো, নিচে যাব আমি। একে আপনি আমাকে কখন এই রুমে এনেছেন? আমি তো দাদির রুমে ছিলাম। আপনি বেহায়ার মতো এখানে কেন নিয়ে এসেছেন আমায়? বউ আমার, ইচ্ছেও আমার, তাই আমার যা ইচ্ছে তাই করব। আর তোমাকে দাদির রুমে যেতে কে বলেছে? মনে করেছিলাম না অন্য রুমে যেতে? এমন কেন করেন? দাদি আর প্রিয়ার সাথে একদিন থাকলে কি এমন হবে? আপনার সাথে তো রোজই থাকি। অনেক কিছু হবে, ইউ নো দ্যাট। আই ক্যান্ট স্লিপ উইদাউট ইউ। তারপর এসব করার কোনো মানেই হয় না। আহিরা আর কিছু বলল না, কারণ তার জানা আছে সে এই লোকের সাথে পারবে না। তারপর শেষবারের মতো কিয়ানের দিকে তাকিয়ে বলে। আহিরার কথা শুনে কিয়ান তার ভ্রু যুগল কুঁচকে ফেলে। তার বউ তাকেই অফার দিচ্ছে, বাহ। এসব কম দামি অফার আদ্রন কেন চৌধুরী নেয় না? আম, তাহলে 20টা দিব, এখন যেতে দিন। না, এত ছোট লোক অফার পছন্দ নয় আমার। তাহলে বলুন আপনার বড়লোকি অফার কি? 100টা লাগবে, তাহলেই হবে। যদি তোমার ইচ্ছে করে আরো 100টা দিতে পারো, আমি কিন্তু মাইন্ড করবো না একদম। বলেই চোখ টিপ দেয় কিয়ান। কিয়ানের শেষ কথা শুনে আহিরার মাথা ঘুরে উঠল। মনে হলো 100টা মানে 100টা চুমু কেউ কাউকে কিভাবে দিতে পারে, আর তার তো ভাবতেই মাথা ঘুরছে। আপনি কি পাগল নাকি? 100টা উম্মা কিভাবে দেবো আমি? ওকে, দেন কাম হিয়ার, দেখিয়ে দিচ্ছে কিভাবে দিতে হয়। না, দরকার নেই। আপনি এত লুচ্চা কেন? সুযোগ পেলেই খালি শুরু হয়ে যায়। আমাকে দিন, যেতে দিন। 20টার বেশি একটাও দিব না। লুচে না হলে হবে কি করে? বউ যখন আছে তখন লুচে তো হতেই হবে, তাই না? সময়টা এখন বিকালে ঢলে নামা প্রহর। পশ্চিম আকাশে রক্তিম আঁচড়ে এই সূর্য যেন এক নিঃশব্দ নির্বাসনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। চারিদিকে এক অদ্ভুত নরম ম্লান আলো যেন সোনালি বিষণ্ণতার পর্দা টেনে দিয়েছে প্রকৃতি নিজেই। বাতাসের মধ্যে হালকা উষ্ণতা থাকলেও এখন আর দুপুরে দগ্ধতা নেই, বরং এক মায়াবী শীতল প্রশান্তি নিঃশব্দে নেমে এসেছে চারিপাশে। পাখির দল এবার ফিরতি পথ ধরেছে। তাদের চঞ্চল উড়নাও এখন শান্ত, যেন দিনের গহ্বর পেরিয়ে অবশেষে তারা আশ্রয়ে নিশ্চিন্ততায় ফেরার অনুমতি পেয়েছে। এই বিকেলকে যেন বলা যায় দিবালোকের শেষ নিঃশ্বাস, অথবা দিনের অধঃসায়িত পরিণতি, যেখানে সময় নিজেই ধীরে ধীরে রঙিন সন্ধ্যার কোলে সমর্পিত হচ্ছে। চৌধুরী বাড়ির বিশাল বড় ছাদে আজকে রাতের জন্য বারবিকিউ পার্টির আয়োজন চলছে। সবাই মিলেমিশে ছাদে এক এক করে জিনিসপাতি নিয়ে আসছে। আহিরার 5 দিন হলো এখানে এসেছে, আর কাল বাদে পরশু তারা আবারও ঢাকা ফিরে যাবে। তাই বাড়ির সকলে মিলে ঠিক করেছে বারবিকিউ পার্টির। আহিরা হাতে হাতে কাজ করছে কিছুটা, কিয়ান একবারে রাতে আসবে। আহিরা কাজ করতে করতে তার নজর পড়ে দূরে ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নাদিমের উপর, যে কিনা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নাদিমের এমন চাহনিতে আহিরা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। এই নাদিম আসার পর থেকে কেমন চোখে সবসময় তার দিকে তাকিয়ে থাকে। রিয়ার ফ্রেন্ড হওয়ায় আহিরা তেমন কিছুই বলতে পারে না। তাকে একটু একা পেলেই নাদিম কেমন জানি তাকে ঘিরে ধরে, সুযোগ খুঁজে তার আশেপাশে থাকা, যেটা আহিরাকে আরো অস্থির করে তোলে। আহিরা মুখ ফুটে কিছু বলতেও পারে না, তাই সবকিছু চুপচাপ হজম করে নিচ্ছে, কারণ এখানে তার জন্য কোনো রকম ঝামেলা হোক সে কোনোভাবে চায় না। আর কিয়ান যে মানুষ, যদি এসব বলে দেয় তাহলে নিশ্চিত নাদিমের অবস্থা বেহাল করে দিবে। আহিরা তাই সবসময় প্রিয়া আর রেহানের সাথে থাকার চেষ্টা করে। আহিরা নাদিমের উপর থেকে নজর সরিয়ে অন্যদিকে চলে যায়। আহিরাকে সরে যেতে দেখে নাদিমের ওষ্ঠদেহে অদ্ভুত এক হাসির রেখা ফুটে ওঠে। রিয়া যা চাচ্ছে সেটাই হচ্ছে ধীরে ধীরে। সে যখন কথা দিয়েছে আহিরাকে কিয়ানের জীবন থেকে মুছে ফেলবে, সেটা সে অক্ষরে অক্ষরে পালন করবে, কারণ নাদিম রিয়ার জন্য সবকিছু করতে পারে। আহিরা যে দিকটায় সরে গিয়েছে, নাদিমও তার জায়গা পরিবর্তন করে সেখানটায় চলে যায়। আহিরা যে চোখ ধাঁধানো সুন্দর এটা মানতেই হবে। তার জায়গায় অন্য কেউ হলে আহিরাকে নিজের করে পাওয়ার যুদ্ধে নেমে পড়তো, কিন্তু তার ব্যাপারটা ভিন্ন। সে আজ থেকে না গত 5 বছর যাবৎ রিয়াকে ভালোবাসে। স্কুল লাইফ থেকে সে আর রিয়া বেস্ট ফ্রেন্ড। আহিরা নিজের কাজে ব্যস্ত ছিল, হঠাৎই তার নজর পড়ে নাদিমের উপর, যে কিনা তার পিছু পিছু এখানেও চলে এসেছে। আহিরা বুঝতে পারছে না নাদিম আসলে কি চাইছে। যদি বাড়ির কেউ ব্যাপারটা দেখে তার সম্বন্ধে অন্য কিছু ভাববে। আহিরা আর এখানে থাকতে চাইল না। সে পা বাড়িয়ে ছাদ থেকে নিচে চলে যায় তাড়াতাড়ি করে। রাত বেড়েছে, সাথে বাড়ির সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। বাড়ির সবাই ছাদে উপস্থিত, উচ্চস্বরে গান বাজছে। পুরো ছাদ জুড়ে মরিচবাতি সহ বড় লাইট লাগানো, যার কারণে সেই লাইটের আলোয় সারা ছাদ আলোকিত হয়ে উঠেছে। বাড়ির মেয়ে বউ সবাই শাড়ি পরেছে। প্রিয়াই ঠিক করেছে আজকে সবাই শাড়ি পরবে, সেই অনুযায়ী সকলেই শাড়ি পরেছে। আহিরা প্রিয়ার সাথে এলো, সাইডে বসে গল্প করছে। কিয়ান এখনো বাড়িতে আসেনি। আহিরা কয়েকবার ফোনও দিয়েছে। কিয়ান বলল কিছু সময়ের মধ্যেই এসে পড়বে, কিন্তু এখনো আসার নাম নেই। আহিরা ছাদের রেলিংয়ে বাইরে বারবার তাকাচ্ছে আর দেখছে কিয়ান এসেছে কিনা। কিছু সময় পর বাড়ির গেট দিয়ে কিয়ানের গাড়ি প্রবেশ করতে দেখে আহিরা প্রিয়াকে বসতে বলে
নিজে নিচে চলে যায়। শাড়ি পরার কারণে অতি সাবধানতার সাথে আহিরা নিচে নামছে। কিয়ান সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিচ্ছিল, ঠিক তখনই আহিরাকে নিজের কাছে আসতে দেখে এতক্ষণ মুখশ্রীতে লেগে থাকা ক্লান্তিময় ভঙ্গিটা কেটে গিয়ে শান্ত নদীর মতো হয়ে যায়। আহিরা দ্রুত আসার কারণে পায়ের সাথে শাড়ি হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে আহিরা ভয়ে নেত্রদ্বয় খিচিয়ে বন্ধ করে নেয়। আজকে সিঁড়ি থেকে পড়ে তার কোমর সহ পাটা নিশ্চিত ভাঙবে। আহিরা হঠাৎ অনুভব করলো তার লতানো কোমরে শক্ত হাতের আবরণ। আহিরার বুঝতে সময় লাগলো না হাতটা কিয়ানের আসে পড়েনি। সেটা ভাবতে সে নিজের শরীরের সমস্ত ভার কিয়ানের উপর ঢেলে দেয়, আর কিয়ানেরও আহিরাকে সামলে নেয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিয়ান আহিরাকে ঠিকমতো দাঁড় করিয়ে আহিরার দিকে রাগি চোখে তাকিয়ে রুক্ষ কণ্ঠস্বরে বলে, এইভাবে হাঁটছিলে কেন? আমি না থাকলে কি হতো? নেক্সট টাইম এইভাবে হাঁটলে পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। কিয়ানের এমন কথা শুনে আহিরা চোখ ছোট ছোট করে বলে, আপনি আমার পা ভেঙে দিবেন? তাহলে আমি হাঁটবো কি করে? কিয়ান একইভাবে রুক্ষ কণ্ঠস্বরে বলে, হাঁটতে হবে না, আমার কোলে চড়ে ঘুরবে। আপনার কি আমাকে বেহায়া মনে হয়? হলেও হতে পারো বাট আমার সামনে, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি এমন কেন? এমন কেমন আমি? এই যে এমন কেমন? এমন এমন কেমন? আহিরা বুঝলো কিয়ান তার কথায় তাকেই ফাঁসাচ্ছে, তাই কিয়ানের বুকে হালকা ধাক্কা মেরে বলে, ধুর, জানতো আপনার সাথে কথাই বলবো না আর। বলে আহিরা মুখ ফুলায়। কিয়ান আহিরা সম্পূর্ণ পর্যবেক্ষণ করে ভ্রুযুগল কুচকিয়ে বলে, এত সাচ্ছ কেন? আমাকে কি সিরিয়াস করতে চাচ্ছ? পরে কিন্তু কান্না করলেও ছাড় পাবে না। কিয়ানের এমন কথা শুনে আহিরা বাঁকা চোখে কিয়ানকে একবার দেখে নেয়, তারপর মুখ বাঁকিয়ে বলে, খেয়ে দেয়ে কাম কাজ নেই, আপনাকে সিডিউস করতে যাব? বলদ নাকি আমি যে সিংহের গোয়ায় নিজ ইচ্ছায় যাব? আহিরার কথা শুনে কিয়ান নিঃশব্দে হেসে ওঠে। আহিরা সে হাসির দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে রয়। কিয়ানকে খুব কমই হাসতে দেখে সে, আর যখন কিয়ানকে হাসতে দেখে তখন সেই মুহূর্তটা সে পলক না ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে রয় শুধু। কিয়ানের হাসিটা অসম্ভব রকমের সুন্দর। ছেলেদের হাসলে এতটা সুন্দর লাগে সেটা কিয়ানকে না দেখলে সে সত্যিই জানতে পারতো না। আহিরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎই কিয়ান আহিরাকে পাজাকুলে তুলে নিতেই আহিরা হকচকি কিয়ানের গলা শক্তভাবে চেপে ধরে। হঠাৎ এমন হওয়ায় সে যথেষ্ট ভয় পেয়েছে। কিয়ান সোজা আহিরাকে নিয়ে নিজেদের রুমে চলে যায়। এতক্ষণ কিয়ান আর আহিরার সকল কর্মকাণ্ড দূর থেকে দাঁড়িয়ে রিয়া আর নাদিম দেখছিল। রিয়ার নেত্রকোণে অশ্রুকণা চিকচিক করছে, একটু হলেই সেটা বৃষ্টিধারার মতো ঝরঝর করে পড়বে। নাদিম শান্ত নয়নে রিয়ার মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। রিয়া কিয়ানদের রুম থেকে দৃষ্টি সরিয়ে নাদিমের দিকে তাক করতে নাদিম না চাইতেও তার বুকটা ধক করে ওঠে। প্রতিবারই রিয়ার এই অশ্রুসিক্ত লেচন দয়গুলো তার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ করে। মনে হলো বুকের গভীরে কোথাও একটা প্রকাণ্ড ইমারত ধসে পড়ছে, সূক্ষ্ম চিনচিনে ব্যথা হচ্ছে সেথায়। কিয়ানের পাশে অন্য কারো পাশে কল্পনা করা আর গলিত লাভায় আবাগহন যেন এক কথা রিয়ার কাছে। সেখানে রোজ রোজ নিজের ভালোবাসাকে অন্য কারো পাশে দেখতে হয়। গলগলিয়ে বাদ ধারা কান্নায় নিমজ্জিত হয়ে পড়ল। তৎক্ষণাৎ নাদিমের দিকে তাকিয়ে বলে, নাদিম, আমি আর পারছি না। ভালোবাসা তো পোড়াই কেন? যে মনে থাকে সে ভাগ্যে কেন থাকে না? বলেই রিয়া ফুপিয়ে উঠল শব্দ করে। নাদিম হাত এগিয়ে রিয়াকে নিজের কাছে এগিয়ে নিয়ে সন্তর্পণে রিয়ার অশ্রু মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলে, ডোন্ট ক্রাই। কিয়ান তোরই হবে, আমাকে সময় দে, আমি সব ঠিক করে দেব। কেন আমার হবে? আমাকেও ভালোবাসবে? ভালোবাসবে কিনা জানি না, কিন্তু কিয়ান তোর হবে। নাদিমের কথায় রিয়া কিছুটা শান্ত হলো। রিয়া জানে নাদিম তাকে কথা দিয়েছে মানে সেটা তাকে করেই দিবে। আজ পর্যন্ত নাদিমকে যাই বলেছে নাদিম সেটাই করে দিয়েছে তাকে। সময়টা এখন দুপুর 1টার ঘরে। এখন বাহ্যিক প্রকৃতিকে তীব্র রোদ বিরাজমান। বাইরের পানে তাকালে মনে হচ্ছে এক্ষুনি চক্ষুজোড়া ঝলসে গিয়ে এক টুকরো অঙ্গারে পরিণত হবে। খোলা আকাশে সারিবদ্ধভাবে ডানা ঝাপটিয়ে খোলা আসমানে মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে পক্ষীরাজের দলেরা। এই দগ্ধ দুপুরেও কি সুন্দর আকাশ জুড়ে তাদের উচ্ছল উড়ান। নিশানা নেই তাদের শেষ গন্তব্য, তবুও তারা গন্তব্যহীন পথে এগিয়ে যাচ্ছে। এটাকেই বলে বোধহয় স্বতন্ত্র স্বাধীনতা। কংক্রিটের এই ব্যস্ততম নগর ঢাকায় মানুষের ভিড়ের অভাব নেই, আর না তো আছে যানবাহনের। চারিদিকে মানুষ গিজগিজ করছে। আহিরা কোচিংয়ের সামনে দাঁড়িয়েছে বাড়ির গাড়ির অপেক্ষায়। ভর্তি পরীক্ষার জন্য কিয়ান তাকে এখানে ভর্তি করিয়েছে। আহিরা রোদের কারণে ঠিকমতো সামনে তাকাতে পারছে না। ঢাকায় এসেছে আজ 2 দিন হলো, অনেকদিন কোচিংয়ে আসা হয়নি, তাই অনেকটা পড়া জমে
হয়ে আছে আহিরার। হঠাৎই দ্রুত বেগে আসা এক বাইক হুট করে তার সামনে এসে থামতে আহিরা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। হঠাৎ করে এমন হয় বেশ অনেকটা ভয় পেয়েছে সে। আহিরা রাগী গলায় কিছু বলার জন্য মুখ খুলতে নিবে সেই মুহূর্তে বাইকে থাকা ছেলেটা হেলমেট খুলতে আহিরা কিছুটা ভয় পেয়ে যায়। কারণ ছেলেটা ছিল নাদিম। নাদিমকে এখানে দেখে আহিরা কিছুটা ভয়। রাজশাহী থেকে আসার পর আহিরা শান্তি পেয়েছিল এটা ভেবে যে নাদিমের মুখোমুখি আর হতে হবে না। আহিরা রাগী গলায় কিছু বলার জন্য মুখ খুলতে নিবে সেই মুহূর্তে বাইকে থাকা ছেলেটা হেলমেট খুলতে আহিরা কিছু ভয় পেয়ে যায়। কারণ ছেলেটা ছিল নাদিম। নাদিমকে এখানে দেখে আহিরা কিছুটা ভয় পেয়ে যায় বটে। রাজশাহী থেকে আসার পর আহিরা শান্তি পেয়েছিল এটা ভেবে যে নাদিমের মুখোমুখি আর হতে হবে না, কিন্তু এখন এই মুহূর্তে নাদিমকে এখানে দেখে আহিরা অবাকের চেয়ে বেশি ভয় লাগছে। আহিরাকে কাচুমাচু করতে দেখে নাদিম বলে ওঠে, ভয় পাচ্ছ? বাট হোয়াই? আচ্ছা বাদ দাও, তুমি আমাকে দেখলে এত পালাও কেন? চলো সামনে ক্যাফেতে গিয়ে বসি, পরিচিত হই। তুমি তো কথাই বলো না আমার সাথে। আহিরা কি বলবে বুঝতে পারছে না। কেন জানি নাদিমকে তার ভালো লাগে না একদমই। নাদিমের চাহনি থেকে শুরু করে সবকিছুই কেমন জানি ঠেকে আহিরার কাছে। আহিরা কোনো রকমে নাদিমের কথার উত্তর দিয়ে বলে, না ভাইয়া, আমি এখন বাড়ি যাব। এমনটা বললে তো হবে না, তোমাকে আজকে আমার সাথে যেতেই হবে। না, আমি এখন কোথাও যাব না। আসলে উনি তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। উনিটাকে কিয়ান? আহিরা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়, কিন্তু নাদিম ভাবছে অন্য কথা। নাদিম বাইক থেকে নেমে পড়ে আর নাদিমকে নামতে দেখে আহিরা আরেকটু পিছিয়ে যায়। হঠাৎ নাদিমের নামার কারণ বুঝলো না সে। নাদিম আহিরার মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এত পালাই পালাই করো কেন? তোমাকে অনেক কিছু বলার আছে আমার, আমার সাথে চলো। বলেই হঠাৎ করে নাদিম আহিরার হাতের কবজি ধরে ফেলে। নাদিমের হঠাৎ এমন কাজে আহিরা হকচকিয়ে ওঠে। নাদিম তার অনুমতি ব্যতীত তাকে ধরার সাহস কি করে করে? আহিরা নিজের হাতটা নাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে থাকে। আশেপাশে থাকা মানুষজন তাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে চলে যাচ্ছে। আহিরা হাতটা ছাড়াতে ছাড়াতে নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে, এ কি করছেন? হাত ছাড়ুন আমার। এটা কোন ধরনের বেয়াদবি? সাহস কি করে হলো আমার হাত ধরার আপনার? আহিরাকে রেগে যেতে দেখে নাদিম বাঁকা হাসে। আহিরার রাগান্বিত মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, উফ, রাগলেও তোমাকে কি মারাত্মক লাগে, একদম আগুনের গোলা। আমার হাতটা ছাড়ুন, নইলে কিন্তু আমি চিৎকার করব, সাথে আমার হাজবেন্ডকে বলবো সবটা। তারপর কি হবে? আমাকে মারবে তোমার স্বামী? আমি তো ভয় পেয়ে গেলাম আল্লাহ। বলেই হেসে ওঠে নাদিম। নাদিমকে হাসতে দেখে আহিরা ভেতরে ভেতরে ভয় পেয়ে ওঠে। আবারও ভয়ের তোলে চঞ্চলা চারিদিকে থাকা মানুষজনের মুখাভাবে ফুটে ওঠা প্রতিক্রিয়াগুলো দেখে নিল একবার। মাঝ রাস্তায় এইভাবে একটা মেয়ের হাত ধরে আছে ছেলে, ব্যাপারটা কেউই ভালো চোখে দেখবে না নিশ্চয়ই। আহিরা আবারও নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালায়, তবে ব্যর্থ সে। আহিরাকে এত কষ্ট করতে দেখে নাদিম বলে, আমার কথা শোনো তাহলেই হবে। তোমাকে আমি খেয়ে ফেলবো না, শুধু কথা বলতে চাইছি। কিন্তু তুমি আমাকে দেখলেই এড়িয়ে চলো, তাই এটা করতে বাধ্য হলাম। আহিরা জেদ দেখিয়ে বলে ওঠে, আপনি আগে হাত ছাড়ুন আমার। ওকে ফাইন, ছাড়লাম, কিন্তু আমার কথা শুনতে হবে তোমাকে। আহিরা চোখ বুলিয়ে দেখলো বাড়ির গাড়ি এলো কিনা, কিন্তু গাড়ির দেখা এখনো না পেয়ে আহিরা অস্থির হয়ে ওঠে আবারও। নাদিম আহিরার অস্থির মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, আহিরা, আই অ্যাম লাভ উইথ ইউ। নাদিমের এমন কথা শুনে আহিরার বলার ভাষা হারিয়ে ফেলেছে। এটা কেমন ধরনের কথা? এমনটা হতো যে অবিবাহিত তখন প্রেমের প্রস্তাব দিলে মানা যেত, বা নাদিম জানে না সে বিবাহিত, কিন্তু নাদিম জানে সে বিবাহিত। তারপর এমন কুৎসিত প্রস্তাব কি করে দেয় সে? ঘৃণায় আহিরার বমি চলে আসছে। আহিরা শক্ত চোখে নাদিমের দিকে তাকিয়ে বলে, ফাজলামো করেন আমার সাথে? আক্কেল জ্ঞান বলতে কিছু আছে আপনার? নাকি সবকিছু গুলিয়ে খেয়ে ফেলেছেন? কোনটা? আমার সামনে থেকে চলে যান আপনি, না হয় এবার সত্যি সত্যি আমি চিৎকার করতে বাধ্য হব। আহিরার কথায় নাদিমের কোনো হেলদোল দেখা দিল না। কেমন একটা গা ছাড়া ভাব নিয়ে একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, আহিরার দিকে চেয়ে থেকে। তারপর নিজের মুখটা আহিরার কানের কাছে এগিয়ে নিয়ে এসে ফিসফিস করে বলে, তোমাকে দেখার পর সব গুলিয়ে গেছে, এতে আমার কোনো দোষ নেই। দোষ তো তোমার সুন্দরী। আর যত ইচ্ছা চিল্লাও, এতে তোমারই লাভ, এতে আমারই লাভ। পরে সবাই ধরে আমাদের বিয়ে দিয়ে দেবে। নাদিমের এমন কথা শুনে না চাইতেও আহিরার মুখ দিয়ে ছি শব্দটা বের হয়ে আসে। মানুষ কতটা নিচু মানের হলে এমন কথা বলতে পারে? আহিরা নাদিমের সাথে আর কথা বাড়াতে চাইল না। সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে নাদিম একইভাবে আবারও তার হাতের কবজি চেপে ধরে। এবার আহিরা প্রচন্ড রকমের রেগে গিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে নাদিমের বাম গালে চড় মেরে বসে। হঠাৎ এমন হয় আশেপাশে যাতায়াত করতে থাকা মানুষজন তাদের দিকে তাকায়। নাদিমের চোয়াল শক্ত হয়ে আসে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজের রাগটাকে দমানোর চেষ্টা চালায় সে। আহিরাকে রাগ দেখাতে চাচ্ছে না, কারণ রাগ দেখালে সে যা করতে চাচ্ছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আহিরা এবার হালকা চিৎকার করে উঠে, আমার হাত ছাড়ো, বারবার বলছি, কানে যায় না? নাকি আরো একটা দেব? কোনটা?
আহিরা, কি হয়েছে? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর পেতেই আহিরা সেদিকে তাকাতে রাজীবকে দেখতে পায়। রাজীবকে দেখে আহিরা কিছুটা হকচকিয়ে ওঠে ভয়ে। নাদিমের সাথে এমন অবস্থায় দেখে যদি ভুল বুঝে থাকে তাহলে কি হবে? এসবই ভাবতে ভাবতে রাজীব, নাদিম আর আহিরার নিকটে চলে আসে। রাজীব দূর থেকে সবটাই দেখেছে, যার কারণে তার চোখে মুখেও রাগের ছাপ স্পষ্ট। সে নাদিমের দিকে তাকিয়ে রুক্ষ কণ্ঠস্বরে বলে, ওর হাত ছাড়। নাদিম হাতটা ছেড়ে দিতে আহিরা রাজীবের পিছনে চলে যায় আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে। রাজীব নাদিমের কলার চেপে ধরে হালকা রাগে চিল্লিয়ে বলে ওঠে, রাস্তায় একলা মেয়ে দেখলেই শরীর চুলকায়, ওর হাত ধরেছিস কোন সাহসে? লিসেন ব্রো, এখানে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। অ্যান্ড হু আর ইউ? রাগ তোর সিন শালা, আমি ওর ভাই হই, তুই ওর হাত ধরেছিলি কোন সাহসে? কলারটা ছাড়ো, যতই হোক শালা হও। নাদিমের এমন খাপছাড়া কথা শুনে রাজীব আরো রেগে যায়। এখান দিয়ে যাচ্ছিল সে, তখনই আহিরাকে দেখতে পায়, সাথে নাদিমের করা বেয়াদবিগুলোও দেখছিল সে। তাই আর সহ্য করতে না পেরে এখানে চলে এসেছে। কিসের শালা রে? কে তো শালা হবে? মুখ সামলে কথা বল, না হলে ভেঙে হাতে ধরিয়ে দিব একদম। কুল ডাউন শালা সাহেব, এত হাইপার হচ্ছ কেন? আমি দেখতে কি খারাপ যে তোমার বোনের জামাই বানাবে না? নাদিমের কথায় রাজীব আরো রেগে যায়। সে এবার রাজীবের মুখ বরাবর একটা ঘুষি মারতে আর দাঁত খিচিয়ে বলে, মুখ বন্ধ কর, না হলে অবস্থা খারাপ করব। আমার বোন বিবাহিত বুঝলি, আর অবিবাহিত হলেও তোর মতো কুলাঙ্গারের সাথে আমার বোনের বিয়ে দিতাম না কোনোদিনও। নেক্সট টাইম ওর আশেপাশেও দেখলে তোর অবস্থা খারাপ করব, মনে রাখিস। আহিরা, চলো। কথা শেষ হতে আহিরা রাজীবের পিছন পিছন যেতে থাকে। আহিরা একটা নিশ্চিন্তে নিঃশ্বাস ছাড়ে। যাক, রাজীব তাকে ভুল বোঝেনি। রাজীব গাড়ির কাছে আসতে দরজা খুলে দিতে আহিরা ভেতরে ঢুকে পড়ে। রাজীব নিজের গাড়ির ভেতরে ঢুকে পড়ে আহিরার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, কবে থেকে ও তোমাকে ডিস্টার্ব করে? আর কিয়ানকে জানাওনি কেন? আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো? আহিরা পানি খাওয়া শেষ করে রাজীবের দিকে তাকিয়ে বলে, আসলে ভাইয়া, আমিও জানতাম না এই ছেলে এমন করবে। উনি রিয়াপুর ফ্রেন্ড, যখন রাজশাহীতে ছিলাম তখন থেকে লোকটা এমন পিছনে পড়েছিল, কিন্তু আজকে যে এমন করে বসবে আমি সেটা বুঝতে পারিনি। শোনো, নেক্সট টাইম এমন কিছু হলে কিয়ানকে আগে জানাবে। দাঁড়াও, ব্যাপারটা আমি কিয়ানকে জানাই। কিয়ানকে জানানোর ব্যাপারটা শোনানোর পর আহিরা তড়িঘড়িভাবে বলে ওঠে, প্লিজ ভাইয়া, এমনটা করবেন না। উনি যদি শোনেন এমন কিছু হয়েছে তাহলে অনেক ঝামেলা হবে। এই জন্যই ওনাকে আমি জানাইনি এখনো কিছু। আপনি প্লিজ কিছু বলবেন না। যদি পরের বার এমন হয় আমি ওনাকে জানাবো। রাজীব কয়েক মুহূর্ত আহিরার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। আর নেক্সট টাইম যদি ছেলেটা আবারও এমন কিছু করে তাহলে কিয়ানকে অবশ্যই কথাটা বলবে। আচ্ছা ভাইয়া, পরের বার এমন কিছু হলে বলবো। রহিম কাকা এখনো আসেনি? না, হয়তো জ্যামে আটকা পড়ে গিয়েছে। আচ্ছা, আমি ফোন করে তাকে আসতে বারণ করে দিচ্ছি। আমি তোমাকে বাড়ি নামিয়ে দিচ্ছি। এখন বাহিরে সদ্য জায়গা সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সারা নশ্বরে। আকাশপটে সূর্য মাত্রই রং ছাড়াতে শুরু করেছে। সোনালি কিরণে ঝলমল করে উঠেছে চারিদিকটা। নীল আকাশে ডানা মেলে সারিবদ্ধভাবে উড়ে বেড়াচ্ছে পক্ষীরাজের দলেরা, যেন আজকের সকালটা তাদেরই করে দেওয়া হয়েছে। নিরুদ্বেগ এই উড়ান দেখে মনে হয় দিনের শুরুতে তারাই প্রথম স্বাধীনতার পাঠ শিখিয়ে দিচ্ছে। রাস্তায় এখনো ভিড় জমেনি, গাড়ির হর্নের তারা নেই তেমন একটা, শুধু বাতাসের সাথে হালকা মৃদু ও বয়ে যাওয়া শব্দ আর দু একটি পথচারী নিঃশব্দ চলাফেরার শব্দ। অদূরে দাঁড়িয়ে থাকা উঁচু ভবনগুলোর গায়ে আলো পড়ে তৈরি করছে ছায়ার অদ্ভুত খেলা। তার উপর আজ শুক্রবার হওয়ায় চারিদিকটা আরো শান্ত হয়ে আছে। কর্মজীবীরা নিশ্চিন্তে আরাম করছে ছুটির দিনে, তাই রাস্তাঘাটে কোনো রকম তারা নেই। দেখতে দেখতে কেটে গেছে গোটা 1 মাস। সময় চোখের পলক ফেলতেই পেরিয়ে যায়, মনে হয় কোনো রকেট দ্রুত গতিতে ছুটে চলেছে। সূর্যিমামার দ্যুতিময় কিরণ থাই জানালার ফাঁক গলিয়ে কামরায় প্রবেশ, সেখানে থাকা প্রত্যেকটা নান্দনিক জিনিস হিরণ্যের মতো চকচকে দেখাচ্ছে। সোনালী সূর্যের আলোয় এ ছটা আহিরার চোখে মুখে আছড়ে পড়তে চেতন হলো সে। অতঃপরে একটু নড়ে চড়ে পিটপিট করে মনোহারিতা আখিজোড়া মেলে ভ্রুকুটি করে পুরো চত্বর বুলালো। ঘুমের রেশ এখনো শোভামান। কালকে রাতে কিয়ানের উপর তীব্র রাগের বশবর্তী হয়ে জানালার পর্দাসহ থাই জানালা খুলে ঘুমিয়ে পড়েছিল। এখনো কিয়ানের শক্ত আবদ্ধতে বন্দী হয়ে আছে সে। কিয়ানকে ধরতেও বারণ করে দিয়েছিল, তারপর লোকটা এমন কেচোর মতো পেঁচিয়ে রেখেছে। আহিরার এখন আবারই হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছা করছে। কালকে রাতে কান্নার কারণে চোখ মুখ এখনো অধৈর্যরা সহ অক্ষিপল্লব সহ কেমন ফুলে লাল হয়ে আছে।
তারপর এই লোকের একটু মায়া হয়নি তার উপর। আহিরা এবার রাগে কিয়ানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। বেশ কিছু সময় ধরে এমনটা করার কারণে নিদ্রাবৃত অবস্থায় কিয়ানের ভ্রুযুগল কুঁচকিয়ে আসে। আহিরা তারপরেও থামল না। এমনটা করায় বকাও খেতে হবে জানা আছে তার, কিন্তু এতে তার কিছুই যায় আসে না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিয়ান অক্ষিদ্বয় মেলে তাকাতে আহিরা কিছুটা কেঁপে ওঠে, কারণ কিয়ানের অক্ষিদ্বয়ের সাদা অংশ সম্পূর্ণ লাল আকার হয়ে আছে। মনে হচ্ছে কেউ সেই সাদা জায়গা জুড়ে লাল রঞ্জক ঢেলে দিয়েছে। আহিরা চুপ হয়ে গেল। কেন জানি বেশ ভয়ঙ্কর লাগছে কিয়ানকে এই মুহূর্তে। কপাল অবধি এই কেশগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছে। তার উপর উদাম গা, তার সাদা ফকফকে বক্ষদেশে লালচে নখের আঁচড়ের দাগ, যেগুলো আহিরাই করেছে। কিয়ানের এমন অবস্থা দেখে আহিরার নিজেরই কান্না পেল আবারও। তাই অপেক্ষা না করে ঠোঁট উল্টিয়ে অশ্রু ঝরাতে শুরু করে দেয় আবারও। আহিরাকে কান্না করতে দেখে কিয়ান নিদ্রা মিশ্রিত কণ্ঠস্বরে বলে, কাঁদছো কেন? বকেছি আমি? আহিরা কান্নারত অবস্থায় মাথা নাড়িয়ে না জানায়। আহিরাকে কান্না করতে দেখে কিয়ান হাত বাড়িয়ে আহিরার মাথাখানি নিজের বক্ষ পিঞ্জরে টেনে নিয়ে শান্ত করার উদ্দেশ্যে বলে, তাহলে কান্না করছো কেন? কান্না থামো, ঘুম পাচ্ছে বউ, বিরক্ত করো না। আহিরার তারপরও কান্না থামালো না, বরং আগের থেকে কান্নার গতি বাড়িয়ে দিল। কিয়ান কিছু বলল না। আর রাত্রে আজান দেওয়ার কিছু সময় আগে ঘুমিয়েছে, যার কারণে চোখে এখনো ঘুমের রেশ আছে। আহিরা কান্না থামিয়ে ফুপাতে ফুপাতে বলে, আমার একটা বেবি চাই। আপনি বেবি কেন চান না? হৃদয় ভাইয়া তো আপনার পরে বিয়ে করেছে, তারপরেও দেখুন তারা বেবি নিয়ে নিয়েছে। এরপর আমার বান্ধবীর বিয়ে হয়েছে, 1 বছর হতে না হতেই ওর হাজবেন্ড ওকে বেবি দিয়ে দিয়েছে। তাহলে আমায় কেন দিচ্ছেন না? আহিরার আবারও বাচ্চা নিয়ে কথা শুনে কিয়ান বিরক্ত হয়ে গেল। হৃদয় তার ফুপাতো ভাই, তাদের বিয়ের 1 মাস পরে হৃদয়েরও বিয়ে হয়। আর এখন বউ প্রেগনেন্ট, যেটা দেখার পর থেকে আহিরা বাচ্চা নেওয়ার বায়না ধরেছে। তার চেয়ে বেশি এফেক্ট পড়েছে আহিরার কলেজের এক বান্ধবীর বেবি হওয়া নিয়ে, কিন্তু কিয়ান কিছুতে বেবি নিতে চাচ্ছে না। আহিরা রোজ রোজ বলে কিয়ানকে বেবির জন্য, কিন্তু কিয়ান প্রতিবারই বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু কালকে আহিরা প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছে বেবি নেওয়ার জন্য। আহিরা বুঝছে না সে কেন প্রেগনেন্ট হয় না, তাই কালকে সারা রাত কান্না করেছে, ঝগড়াও করেছে। তারপরও কিয়ানের মন একটুও গলেনি। রাগের মাথায় আহিরা কিয়ানের উদাম বক্ষে অসংখ্য নখের আঁচড় বসিয়ে দিয়েছে। তারপর কিয়ান টু শব্দ করেনি। কিয়ান আহিরার অশ্রুসিক্ত ললাটে মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, বেবি দিয়ে কি করবে? কোনো বেবির দরকার নেই। এসব বেবির চক্করে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? কত মেয়ে মারা যায় জানো এসব বাচ্চা জন্ম দিতে গিয়ে? দরকার হলে এতিমখানা থেকে বাচ্চা এনে দিব, তারপরও তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। কিয়ানের এমন কঠিন বাক্য শুনে আবারও আহিরা ফুপিয়ে ওঠে। কিরকম পাষাণ লোক! মাতৃত্বের স্বাদ সব মেয়েই নিতে চায়। শত কষ্টের মাঝে এইভাবেই তো একটা মেয়ে মা হয়ে ওঠে। কিয়ানও তো এইভাবে হয়েছে, আর সেও হয়েছে। তাদের মায়েদের তো কিছু হয়নি, তাহলে তার হবে কেন? আল্লাহ ডাক না পাঠালে কেউ মৃত্যুকে ডেকে আনতে পারে না। আহিরা আবারও বলে, আপনিও তো একইভাবে হয়েছেন। ওই মায়ের তো কিছু হয়নি। আরো কত মেয়ে মা হয়েছে, তারা কি মারা গেছে? সবাই কি মরে নাকি? আল্লাহ যদি না চায় তাহলে কেউ মরে না। আপনি এমন কেন করেন? আমি বেবি চাই মানে চাই। কিয়ান এবার কিছুটা রেগে যায়, তাই রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, সবাই আর তুমি এক না। কার বউ মরলেও নাকি বাঁচলেও এটা আমার দেখার বিষয় না। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। চাই না মানে চাই না। বাংলা কথা বোঝো না? বলেছি যখন আমার বাচ্চা চাই না, তোমাকে দিয়ে আমার সারা জীবন কেটে যাবে। তারপরও তো জেদ কিসের তোমার? কিয়ানের হুঙ্কারে আহিরা কেঁপে ওঠে। কিয়ান এমন করে কোনোদিনও তার উপর চিৎকার করেনি। সামান্য এই বিষয়টা কিয়ান কেন স্বাভাবিকভাবে নিতে পারছে না সেটা আহিরা বুঝতে পারছে না। যদি সে মা হতে পারে তাহলে কেন তার বাচ্চা নিবে না? সামান্য এই বিষয়টাকে কিয়ান কেন এত বড় করে দেখছে? এমনটা নয় যে সে 18 বছরের নিচে, তাহলে আহিরা বুঝ দিতে পারত সে ছোট, আর এখন বাচ্চা নেওয়ার মতো বয়স হয়নি। কিন্তু সে তো 20 বছরের হয়ে গেছে। তারপরেও কিয়ানের কিসের এত ভয়? আহিরা কতবার কনসেপ্ট করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সে প্রেগনেন্ট হয় না। আহিরা বুঝে ওঠে না সে কেন কনসেপ্ট করতে পারছে না। আহিরা এবার একটু শব্দ করে ফুপিয়ে বলে ওঠে, বুঝেছি, আপনি আসলে আমাকে ভালোই বাসেন না, তাই তো বাচ্চা নিতে চান না। দরকার নেই আপনাকে আমার। থাকুন আপনি আপনার জেদ নিয়ে। বলে কিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে কান্না করতে করতে বাইরে বের হয়ে যায়। কিয়ান আর আটকায় না। আকাশের ঢের বড় সূর্যটা অস্ত যাওয়ার পথে। চারিদিকে সোনালী কমলা রঙের আলোয় মুখরিত হয়ে আছে গোটা আকাশ। নীলচে রং হারিয়ে গেছে কমলা রঙের আড়ালে, একটু পর নশ্বর জুড়ে অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। পক্ষীরা নিজে নিরে ফিরে গেছে আরো আগে। রাস্তায় কোলাহলে শব্দ ভেসে আসছে, মানুষে গিজগিজ বেড়েছে। ব্যস্ততম শহরে তার ব্যস্ততায় ডুবে আছে। রাস্তা জুড়ে রিক্সা থেকে শুরু করে প্রাইভেট গাড়ি, বাইক,
বাস ছুটে চলেছে। বাংলাদেশের মানুষ নিয়ম শৃঙ্খলা মান্য করে খুব কম, যার কারণে এলোমেলোভাবে গাড়ি ছুটে চলছে। ট্রাফিক লাইনে থাকা কোনো নিয়মই তারা মানতে নারাজ, বরাবরের মতোই। সে ব্যস্তময় রাস্তা দিয়ে ছুটে চলেছে একটা মার্সিডিজ। ভিতরে রাহেলা চৌধুরী আর আহিল রাহেলা চৌধুরীর কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। গাড়ি ছুটে চলেছে রিয়াদের বাড়ির উদ্দেশ্যে। আজকে রিয়ার জন্মদিন। প্রতি বছরের মতো এই বছরও বড় করে অনুষ্ঠান রাখা হয়েছে। সেখানে চৌধুরী বাড়ির সকলেকেই আমন্ত্রণ করা হয়েছে। রাহেলা চৌধুরী আর আহিরা একটু আগেই যাচ্ছে, পরে ইউসুফ চৌধুরী আর কিয়ান একসাথে যাবে। আজ 3 দিন হয় আহিরা কিয়ানের সাথে ঠিকমতো করে কথা বলে না, মুখ ফুলিয়ে রাখে। রাতেও ওই রুমেও যেতে চায় না, কিন্তু কিয়ান জোর করে কোলে করে রুমে এনে তাকে শক্ত করে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। যেন আহিরার রাগে কিয়ানের কিছুই যায় আসে না। এই কারণে আহিরার আরও অভিমান জমেছে কিয়ানের উপর। রিয়াদের বাড়িতে আহিরা আসতে চায়নি। প্রথমে সবচেয়ে বড় কারণ হলো নাদিম। রিয়ার জন্মদিনে নাদিম থাকবে, সে নাদিমের মুখোমুখি হতে একদমই চায় না। সেদিনের পর নাদিমকে তেমন দেখা যায়নি, তাই আহিরাও আর ব্যাপারটা কিয়ানকে জানায়নি। রাজীব সব সামলে নিয়েছে। রাজীব সবসময় আহিরাকে নিজের বোনের মতোই আদর করে। সে পেশায় একজন এমবিবিএস ডাক্তার, এখানের একটা প্রাইভেট হসপিটালে কাজ করে। লন্ডন থেকে এমবিবিএস শেষ করেছে, এরপর আবারও বাংলাদেশে ব্যাক করেছে। কিয়ানের সাথে কলেজ লাইফ থেকেই ফ্রেন্ড তার। রাজীবের বাবার লন্ডনে নিজেদের ব্যবসা রয়েছে, যেটা তার বড় ভাই আর বাবাই সামলায়। রাজীব বর্তমানে তার মায়ের সঙ্গে এখানেই থাকে, তবে কয়েকদিনের ভিতরে তার মা সহ সে লন্ডনে যাবে রাজীবের কিছু কাজ থাকায়। রাজীবের মাও বেশ আদর করেন আহিরাকে। বলতে গেলে রাজীবের বাড়িটা আহিরা নিজের আরেকটা বাড়ি। শ্বশুর বাড়িতে যেমন আদর পায়, ওই বাড়িতে গেলে নিজের বাপের বাড়ির অনুভূতি পায়। মুস্তাফা হোসেনের বাড়িতে ইচ্ছারা যাওয়া পড়ে না, আর তার যাওয়াটা তার চাচি পছন্দ করে না, তাই কিয়ান সেখানে যেতে দেয় না। আহিরা বাধ্য মেয়ের মতো সেখানে যায় না। মাঝে মধ্যে মুস্তাফা হোসেনের সাথে ফোনে কথা বলে। যতই হোক ওই বাড়িতে আপন বলতে মুস্তাফা হোসেনই ছিল, তাই ওই মানুষটাকে কি করে ভুলবে আহিরা। শিকদার বাড়ি, সম্পূর্ণ শিকদার বাড়ি খুবই মার্জিতভাবে সাজানো হয়েছে। চারিদিকে সাদা রঙের মরিচবাতি দিয়ে বাড়ি জায়গাটা সাজানো হয়েছে, যার কারণে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আহিরা রাহেলা চৌধুরী পিছে পিছে হাঁটছে। রিয়াদের বাড়ি এই প্রথমবার এসেছে, তাই কাউকে তেমন সেভাবে চেনে না। শুধু একবার রিয়ার মা ইসরাত শিকদারকে দেখেছিল। রিয়ার বাবাকে এখন অবধি দেখা হয়নি। রাহেলা চৌধুরী আহিরাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সকলের প্রশংসায় পঞ্চমুখ আহিরাকে দেখে। আহিরার রূপ থেকে শুরু করে ব্যবহার সবকিছুই মানুষের মন কেড়ে নেওয়ার মতো, যার কারণে খুব সহজে অপরিচিতদের মাঝেও আহিরাকে বেশ পছন্দ করছে। আহিরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলো যে রিয়ার মা ইসরাত শিকদার তাকে হয়তো তেমন একটা পছন্দ করেনি, যেটা তার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। এদিকে রিয়া তার বার্থডে উপলক্ষে অনেক গর্জিয়াস ভাবে সেজেছে। গায়ে পিঙ্ক কালারের বড় গ্রাউন জড়ানো, সাথে পিঠ অব্দি চুলগুলো হালকা কার্ল করে খুলে দেওয়া। রিয়া এমনিতেই অনেক সুন্দর, তার উপর আজকে এমন সাজে আরো অসম্ভব রকমের সুন্দর লাগছে। নাদিম পলকবিহীন দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে রয়েছে। রিয়া কি বোঝে এই দৃষ্টির মানে? হয়তো না। আজও রিয়াকে নিজের অন্তঃকরণে থাকা অনুভূতিগুলোকে বলা হয়ে ওঠেনি রিয়াকে। নাদিমকে নিজের দিকে ভাবে তাকিয়ে থাকতে দেখে রিয়া নাদিমের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে ওঠে, এভাবে কি দেখছিস? মনে আছে তো আজকে কি করতে হবে? রিয়ার কথা শেষ হতেই নাদিম রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, তোকে দেখছি, আর খুব ভালো করেই মনে আছে কি করতে হবে। আমি কি এমনিও অনেক দেখেছিস, আর দেখতে হবে না, খালি আজকের কাজটা ঠিক মতো করিস তাহলেই হবে। নাদিম প্রতি উত্তরে কিছু বলে না, শুধু শীতল দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে রয়। এই ভালোবাসা যেন ফুরাবার নয়, অনন্তকালের জন্য রিয়া নামটা তার হৃৎপিণ্ডে খোদাই হয়ে গিয়েছে। রিয়ার কাছে ভালোবাসা মানে কিয়ান, আর তার কাছে ভালোবাসা মানে রিয়া। দুজনে একই পথের পথিক, কিন্তু তাদের ভালোবাসার মানুষটা এক নয়। নাদিম চায় রিয়াকে, আর রিয়া চায় কিয়ানকে। নিয়তি বড়ই অদ্ভুত। নিয়ম মনে যে থাকে, ভাগ্যে সে থাকে না। এত নিয়মের মাঝেও কিছু অনিয়ম করতে ইচ্ছা করে নাদিমের, কিন্তু অনিয়ম করলেই সবকিছু নিজের করে পাওয়া যায় না। কিছু জিনিস ভাগ্যের লিখনে না থাকলে শতযুদ্ধের পরেও সেটা হাসিল করা যায় না। যেমনটা রিয়া প্রতিনিয়ত কিয়ানকে নিজের করে পাওয়ার জন্য করে যাচ্ছে, আর সে সাহায্য করছে তারই ভালোবাসার মানুষটাকে, যে কিনা অন্য কাউকে ভালোবাসে। এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে? কেউ অপরজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে যাচ্ছে, তার জন্য নিজের ভালোবাসা অবধি বিসর্জন দিচ্ছে, আর অপরজন তার সামনে প্রতিনিয়ত তার হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে তুলছে নিজের অজান্তে। রাত কয়টা বাজে আহিরা জানা নেই। কিয়ান এখানে এসেছে আরো অনেক আগে, তবে আহিরা কিয়ানকে এড়িয়ে চলেছে। ইউসুফ চৌধুরী আর রাহেলা চৌধুরীর সাথে রয়েছে। সে কিছুতেই সে কিয়ানের কাছে যাবে না বলে মনস্থির করে নিয়েছে। হঠাৎই সেখানে রিয়া আসে, এসে রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আমি আহিরাকে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাচ্ছি। বলে আহিরাকে বা রাহেলা চৌধুরীকে কোনো কোনো কথা বলতে না দিয়ে রিয়া আহিরার হাতটা টেনে ধরে নিজের সাথে নিয়ে যেতে থাকে। আহিরা মুখ ফুটে কিছু বলার সুযোগ পায় না।
রিয়া আহিরাকে নিয়ে সোজা তার ফ্রেন্ড সার্কেলের মাঝখানে এসে পড়ে। এখানে সবাই আহিরা থেকে বয়সে কিছুটা হলেও বড়। রিয়া যেহেতু তার থেকে 3 বছরের বড়, তাই এরাও যে তার বড় হবে সেটা আহিরা খুব ভালো করেই বুঝতে পারছে। এখানে ছেলে মেয়ে উভয় রয়েছে। আহিরা আগে কখনো এদেরকে দেখেনি, তাই হঠাৎ এভাবে এদের মাঝে টেনে আনার কারণে আহিরা বেশ অস্বস্তি ফিল করছে, কিন্তু মুখ ফুটে রিয়াকে কিছু বলতে পারছে না। আহিরা জানে রিয়ার করা কিয়ানকে নিয়ে প্রতিটা পাগলামি, এটাও জানে রিয়া এখনো কিয়ানকে পাগলের মতো ভালোবাসে, যার কারণে আহিরা কিছুটা ক্ষুণ্ণ রিয়ার প্রতি। এদিকে রিয়া এক এক করে সবার সাথে আহিরাকে পরিচয় করিয়ে দিতে থাকে। সবার সাথে আহিরা টুকটাক কথা বলছে। হঠাৎই রিয়া একটা ড্রিঙ্কসের গ্লাস আহিরার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও এটা খাও আহিরা, ভয় পেও না, এইটা একটা সফট ড্রিঙ্ক, তাই কিছুই হবে না। কথা শেষ হতে এক প্রকার জোরপূর্বক আহিরার হাতে গ্লাসটা ধরিয়ে দেয়। পাশে থাকা রিয়ার ফ্রেন্ডরাও আহিরাকে খাওয়ার জন্য বলতে থাকে। আহিরা কোনো কিছু না ভেবে ড্রিঙ্কসটা খেয়ে নেয়। ড্রিঙ্কসটা খাওয়ার পরে আহিরার শরীর কেমন যেন একটা ঝাঁকি দিয়ে ওঠে। আহিরা বুঝলো না ড্রিঙ্কসটা খাওয়ার পর এমন কেন লাগলো। এরপর সবাই মিলে আরো নানা রকমের কথা বলতে থাকে, কিন্তু এদিকে ধীরে ধীরে আহিরার মাথা কেমন জানি চক্কর দিয়ে উঠছে। মনে হচ্ছে চারিদিকটা কেমন জানি ঘূর্ণি পাকের মতো ঘুরছে, সবকিছু কেমন ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে। এর মধ্যে রিয়া আরো একটা গ্লাস আহিরার দিকে এগিয়ে দেয়। আহিরা বারবার না করছিল, কিন্তু রিয়া জোরপূর্বক আহিরাকে গ্লাসে থাকা জুসটা পান করাতে থাকে। আরেক গ্লাস খাওয়ার পর আহিরা যেন দিন দুনিয়া ভুলে যেতে বসেছে। সবকিছু আগের থেকেও বেশি ঘোলাটে হয়ে উঠেছে। চোখের সামনে যা কিছু আছে সবকিছু ডাবল ডাবল হয়ে গেছে। সামনে থাকা মানুষগুলোকে 2-3টা করে দেখাচ্ছে। আহিরা বুঝলো না এমন কেন লাগছে। সে ঢলে পড়ে যেতে নিলে পিছন থেকে হঠাৎই শক্ত একটা হাতে আহিরার কোমর আঁকড়ে ধরে। আহিরা ঘোলাটে চোখে কোনো কিছুই দেখছে না। ড্রিঙ্কসে মেশানো করা মেডিসিনের কারণে ড্রাঙ্ক হয়ে পড়েছে আহিরা। আহিরা বুঝলো না এটা কে, শুধু এতটুকুই ঘোলাটে চোখে দেখলো যে রিয়া হাসছে, সাথে তার পাশে থাকা ফ্রেন্ডরাও হেসে ওঠে রিয়ার সাথে। যে মানুষটা আহিরাকে পিছন থেকে ধরে রেখেছে সে হল রিয়া, তাকে ধরে কোথাও একটা নিয়ে যাচ্ছে। আশেপাশে এত মানুষ থাকে, কেউ তাদের দিকে তেমন নজর দেয়নি। আহিরার এই মুহূর্তে নিজের মধ্যে নেই সম্পূর্ণ, সে ড্রাঙ্ক হয়ে আছে। যদি রিয়া বা এই লোকটা তাকে ছেড়ে দেয়, আহিরা এই মুহূর্তে নিজে মুখ থুবড়ে পড়ে যাবে। আহিরা বিড়বিড়ে কিছু একটা বলছে উচ্চস্বরে। গান বাজনা হওয়ার কারণে আহিরার কথা শোনা যাচ্ছে না। রিয়া আর নাদিম আহিরাকে নিয়ে শিকদার বাড়ির একদম নিরিবিলি জায়গায় চলে এসেছে। বাড়ির এই জায়গাটা তেমন কেউ আসে না। নাদিম আহিরাকে নিয়ে রুমের ভিতর ঢুকে যায়। নাদিম আস্তে করে আহিরাকে বেডে শুয়ে দেয়। এদিকে আহিরা নিশায় নাস্তানা বোধ হয়ে আবল তাবল বকছে। সেদিকে রিয়া একবার দৃষ্টিপাত করে দৃষ্টি সরিয়ে নিয়ে নাদিমের উপর তাক করে বলে ওঠে, মনে আছে তো কি করতে হবে? আর শোন, আমি সময় মতো কিয়ানকে এই রুমে পাঠিয়ে দেব, তারপর বাকি কাজ সব তোর উপর। নাদিম নিঃশব্দে মাথা নাড়িয়ে সায় জানায়। রিয়া সেখান থেকে নিঃশব্দে বেরিয়ে পড়ে। যে করেই হোক আজকে যদি কিয়ান আর আহিয়া সম্পর্কে ফাটল ধরাতে না পারে, তাহলে এর থেকেও জঘন্য কাজ করতে সে পিছু পা হবে না। ফোনে কথা শেষ হওয়া মাত্রই কিয়ান ব্যস্ত ভঙ্গিতে পকেটে ফোনটা রেখে ভিতরে চলে যায়। ভিতরে প্রবেশ করার পর তীক্ষ্ণ দৃষ্টিতে কিয়ান চারিদিকে আহিরাকে খুঁজলো, কিন্তু এত মানুষের ভিড়ে আহিরাকে কোথাও দেখতে পেল না। বউটা তার এতদিন ধরে অভিমান করে আছে। ইচ্ছা করে অভিমানটা ভাঙায়নি আহিরার, কারণ সে যদি আহিরার রাগ ভাঙাতে যায় তাহলে মেয়েটা আবারও বাচ্চা নেওয়ার কথা শুরু করে দিবে, আর সেও রেগে যাবে। তার একদমই পছন্দ না সে তার বউয়ের উপর রেগে যেতে, কিন্তু মাঝে মাঝে মেজাজের খেই হারিয়ে চিৎকার করে ওঠে বউয়ের উপর। রক্তটা বদমেজাজের স্বভাবে সে, তাই অল্প কিছুতে বালের মেজাজ চাঙ্গে উঠে যায়। তারপরও কিছুটা হলেও কমে এসেছে, সেটা আহিরার জন্যে। বউকে বকলে তার নিজের বুকে ব্যথা হয়, তাই বকতেও কষ্ট হয়। নিজেকে যথাসাধ্য শান্ত রাখার চেষ্টা করে। বউটা তার অনেক আদরের, তাই কোনো কিছুর মূল্যেও সে তার বউকে হারাতে নারাজ। কিয়ান তার বাবা মার দিকে এগিয়ে যায়, গিয়ে রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, আমার বউ কই? রাহেলা চৌধুরী কিয়ানের দিকে তাকিয়ে বলে, রিয়ার সাথে আছে তোর বউ, যা দেখ। রিয়া নামটা শুনতে কিয়ানের মুখশ্রীতে বিরক্তি ভাব ফুটে ওঠে। সে বিরক্ত সহকারে নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, ওর সাথে আমার বউকে একা ছেড়েছো কেন? সামনে রাখতে পারো না আমার বউকে? রাহেলা চৌধুরী চোখ পাকিয়ে বলে, হয়েছে, চুপ থাক। বিয়ে করবে না বলে মুখে ফেনা তুলছিলে, আর এখন বউ ছাড়া বাঁচছিস না। রিয়ার সাথে গিয়েছে তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে। বলেই কিয়ান সেখান থেকে রিয়াকে খোঁজার উদ্দেশ্যে চলে যায়। আশেপাশে চোখ বুলিয়ে কিছু দূরে এক সাইডে রিয়া সহ রিয়ার ফ্রেন্ড সার্কেলকে দেখতে পেল। গম্ভীর মুখশ্রী করে বড় বড় পা ফেলে রিয়ার দিকে এগিয়ে যায়। এর মাঝে হঠাৎ একটা ওয়েটার কিয়ানের একদম সামনে এসে পড়ে। হঠাৎ এমনটা হওয়ায় ওয়েটারের হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাস সব কিয়ানের কোটের উপর পড়ে যায়। মুহূর্তের মধ্যে কিয়ানের শান্ত মেজাজটা বিগড়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। এদিকে ওয়েটারটা বারবার কিয়ানের কাছে ক্ষমা চাইছে। কিয়ানের ওয়েটারকে কিছু বলে না, ইশারায় তার চোখের সামনে থেকে চলে যেতে বলে। এদিকে রিয়া ছুটে আসে কিয়ানের কাছে। রিয়া কাছে আসা মাত্র এসে বিচলিত কণ্ঠে বলে ওঠে,
তুমি ঠিক আছো তো? তোমার পুরো ড্রেসটাই তো নষ্ট হয়ে গিয়েছে, এখন কি করবে? কিয়ান রাগ মিশ্রিত অক্ষিদ্বয় মেলে রিয়ার দিকে তাক করে দাঁতে দাঁত খিচিয়ে বলে ওঠে। স্টপ ইউর ফাকিং ননসেন্স। আহিরা কোথায়? কিয়ানের কথা শুনে রিয়া বলে ওঠে। আমার সাথেই ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। তুমি বরং আমার সাথে উপরে চলো, আহিরা হয়তো উপরেই আছে। আমি একবার নাদিমের সাথে ওকে উপরে যেতে দেখেছি। তুমি উপরে গিয়ে ড্রেসটা পরিষ্কার করে নিও, সাথে আহিরাকেও পেয়ে যাবে সেখানে। কিয়ান আর কিছু বলল না, এখন কথা বলতে ইচ্ছা করলো না, তাই কোনো কথা ছাড়াই রিয়ার কথা মতো রিয়ার সঙ্গে উপরে যেতে থাকে। রিয়া কিয়ানকে নিয়ে ঠিক সেই রুমটায় যায় যে রুমটায় নাদিম আর আহিরা রয়েছে। রিয়া কথা বলতে বলতে রুমের দরজাটা খুলতে ভিতরে দৃশ্য দেখে অবাক হওয়ার ভান করে হালকা শব্দ করে উঠে। এদিকে পিছনে থাকা কিয়ান হঠাৎ রিয়ার এমন শব্দ শুনে বিরক্ত মিশ্রিত মুখশ্রীতে সামনে তাক করতে এই মুহূর্তে তার সারা মুখমণ্ডল রক্তিম হয়ে ওঠে রাগের পরশে। সামনে থাকা দৃশ্যে যে কারো হৃৎপিণ্ডে আগুন জ্বালিয়ে দিতে পারে, সেখানে কিয়ানের মতো শর্ট মেজাজের মানুষ তারও আগে ফায়ার হবে। রুমের ভিতরে নাদিম আর আহিরাকে একসঙ্গে জড়িয়ে ধরা অবস্থায় দেখে মুহূর্তে কিয়ানের মস্তিষ্কে আগুন জ্বালিয়ে দিয়েছে। সে ক্ষিপ্ত পায়ে রুমের ভিতরে বড় বড় পা ফেলে চলে যায়, আর একটানে নাদিমকে আহিরার কাছ থেকে দূরে ছিটকে ছড়িয়ে আনে। মুখ বরাবর তীব্র জোরে ঘুষি বসিয়ে দেয়। নেশায় নাস্তানাবুদ আহিরা ঠাস করে বিছানার উপর পড়ে যায়। কিয়ান দিন দুনিয়া ভুলে নাদিমকে একের পর এক ক্ষিপ্তভাবে আঘাত করতে আছে, মনে হচ্ছে আজই নাদিমকে মেরে ফেলবে। আহিরা বিড়বিড় করে কি যেন বলছে, সব কথা কিয়ানের কানেও ভেসে আসছে। আহিরা আর বিড়বিড় করে বলা প্রতিটা কথার মাঝে কিয়ান নামটার উপস্থিতি ছিল। আহিরা যে নিজের ভিতরে থাকা অভিমানগুলো এক এক করে গড়গড় করে বলছে। আপনি একদমই ভালো না, আপনি আমাকে ভালোবাসেন না। আমি তো একটা বেবি চেয়েছি, আপনি আমাকে সেটাও দেখছেন না। আপনি এত পচা কেন? একটা বেবি নিলে কি হবে? আমি মায়ের কাছে সবকিছু বলে দেব। আপনি আমাকে ভালোবাসেন না, পচা জামাই তুমি। বলতে বলতে আহিরা থেমে যায়। উপস্থিত এখানে কি হচ্ছে আহিরার মস্তিষ্কে সেটা এখন পর্যন্ত পৌঁছায়নি, নেশায় ডুবে থাকার কারণে। এদিকে রিয়া নাদিমকে বাঁচানোর জন্য কিয়ানকে বারবার থামতে বলছে যাতে নাদিমকে সে আঘাত না করে, কিন্তু কিয়ান যেন নিজের মধ্যে নেই, যেন কোনো দানব তার উপর ভর করেছে মনে হচ্ছে। রিয়া দেখেছিল কিয়ান রিকের কি অবস্থা করেছিল, এখন যদি নাদিমকেও সে একই অবস্থা করে তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। কখনো চায়নি তার কারণে নাদিমের কোনো ক্ষতি হোক। সে তো ভেবেছিল কি আর নাদিম আর আহিরাকে একসাথে এমন অবস্থায় দেখে কিয়ান আহিরার উপর রেগে যাবে আর রাগারাগি করবে, কিন্তু এখন তার উল্টো হচ্ছে। কি করবে ভেবে পাচ্ছে না, তাই সে কিছুক্ষণ ভাবাভাবির পর কিয়ানের উদ্দেশ্যে বলে ওঠে। কিয়ান, প্লিজ স্টপ। তুমি নাদিমকে কেন মারছো? দোষ তো আহিরা করেছে। বিবাহিত হওয়ার পরও সে নাদিমের সাথে এভাবে ধরা পড়েছে, সেখানে তুমি আহিরাকে কিছু না বলে নাদিমকে কেন মারছো? রিয়ার কথা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। কিয়ান নাদিমকে ছেড়ে রিয়ার দিকে তাকিয়ে তীব্র রাগের সহিত জোরে চিৎকার করে বলল। জাস্ট শাট আপ। ও কিসের দোষ করেছে? ওর দিকে দেখছিস? ওকে নেশা করিয়েছে কে? তোর সাথে তো ছিল আমার বউ, সাহস কি করে হলো আমার অনুমতি ব্যতীত আমার বউকে ড্রিঙ্ক করানোর? কলিজাকে তোর বড্ড বেশি বড় হয়ে গেছে। এই কলিজা ছেড়ে কুকুরকে খাওয়াতে আমার 2 মিনিটও লাগবে না। এই কুত্তার সাহস কি করে হলো আমার বউকে স্পর্শ করার? এর জন্য আমার মায়ের কাছ থেকে আমার বউকে নিয়ে এসেছিলে? কিয়ানের কথা শুনে রিয়া কি বলবে, ভাষা হারিয়ে ফেলে। এত কিছু করলো তারপরও সে কিয়ানের মনে আহিরার জন্য সামান্য সন্দেহটুকু প্রবেশ করাতে পারল না। উল্টো তার বউকে নেশা করানোর কারণে তার কলিজা ছেঁড়ার ভয় দেখাচ্ছে। এতটা ভালোবাসে কিয়ান আহিরাকে। রিয়ার অক্ষিদয়ে আবার অশ্রুকণা জমা হতে শুরু করে। টলমলে চোখে সে কিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। আধা ভাঙা গলায় আবারও বলে ওঠে। আহিরা তোমার উপর চিট করছে, আর তুমি সেটা দেখেও না দেখার ভান করছো। আমি কেন আহিরাকে ড্রিঙ্কস করাতে যাব? আহিরা তোমার উপর চিট করছে। রিয়ার কথাগুলো যেন কিয়ানের সহ্য হলো না। তীব্র রাগের হুঙ্কার দিয়ে উঠেছে আবারও। চিৎকারে কেঁপে উঠে সারা রুম। রিয়া চোখ বন্ধ করে নেয় ভয়ে। ফ্লোরে ছিটকে নাদিম পড়ে আছে, চোখ মুখ দিয়ে তার রক্ত পড়ছে, পুরো মুখটাই তার রক্তাক্ত হয়ে গিয়েছে। তীব্র রাগে হুঙ্কার দিয়ে বলে ওঠে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।